গল্প লুকানো অনুরক্তি। লেখনীতে রূপন্তী রাহমান। সম্পূর্ণ গল্প। প্রথম অংশ। ভাইয়া যে তোকে পছন্দ করে জানিস। কথাটা শুনে চমকানোর কথা থাকলেও চমকায় না অবনী। বইয়ের পৃষ্ঠা উল্টে স্বাভাবিক গলায় বলে, তোকে তোর ভাই বলেছে। কপালে চিন্তার ভাঁজ পড়ে নাদিয়ার। তা বলেনি, কিন্তু আমার ভাই তুই সামনে থাকলে কেমন যেন শান্ত হয়ে যায়। ভাইয়ার হুটহাট রেগে যাওয়ার স্বভাব, কিন্তু তুই আসার পর ভাইয়াকে আর রাখতে দেখিনি। বিশেষ করে তুই আশেপাশে থাকলে ভাইয়া যেন অন্যরকম কোনো মানুষে পরিণত হয়। বই বন্ধ করে নাদিয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় অবনী। চাহনিতে ভ্রুক্ষেপহীন ভাব। একটা বাইরের মানুষের সামনে তোর ভাই নিশ্চয়ই খুনাখুনি আর ভাঙচুর করবে না। বিরক্ত হয় নাদিয়া। ভ্রু কুঁচকে বলে, 1.5 বছর আমাদের বাসায় থাকার পরও কি এখনো বাইরের মানুষ তুই? আর আম্মু শুনলে কয়েক ঘা দিবে তোকে। পরক্ষণেই চোখ চকচক করে উঠে নাদিয়ার। প্রফুল্ল চিত্তে পুনরায় বলে, শুন, আমার ভাবি হয়ে যা প্লিজ। তুই আমার ভাবি হলে বেশ জমবে কিন্তু। আমি তোকে কখনো বলেছি তোর ওই গোমরামুখ ভাইকে ভালো লাগে বা তোর ভাইয়ের বউ হতে চাই? ভালোয় ভালোয় বলছি, সুযোগ থাকতে অফার বুঝে নাও। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। পরে কিন্তু আফসোস করবি। অফার শেষ হয়ে গেলে কেঁদে কেটে মরে গেলেও আর আমার ভাবি বানাবো না। ধাম করে নাদিয়ার পিঠে কিল বসিয়ে দিল অবনী। কালকে মিডটার্ম আর তুই এখানে ফাজলামো করছিস। ওসব পড়াশোনা তোদের জন্য। আমি তো ভাই বিয়ে ফিয়ে করে সংসারী হয়ে যাব। ওসব আর আমার মাথায় ঢুকবে না। নাদিয়া চলে যেতেই তপ্ত শ্বাস ফেলে অবনী। পড়াশোনার সুবাদে দূরসম্পর্কের এক ফুফুর বাসায় উঠেছে সে। এখান থেকেই ভার্সিটি যেতে সুবিধা। এ বাসায় থাকার সাথে সাথে যে আরও একজনের মনেও জায়গা করে নিয়েছে ব্যাপারটা অজানা নয় তার। মেয়েদের ইন্দ্রিয় খুব প্রখর হয়। দূর থেকে তাকে দেখলেও বুঝতে পারে। মানুষটার চোখের ভাষা সে বুঝে। মাতাল করা চাহনি। সুযোগ পেলে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। যেদিন থেকে বুঝতে পেরেছে সেদিন থেকে দূরে দূরে থাকে সে। বাসা ছেড়ে হলেও উঠতে চেয়েছিল। সে চায়নি তার দিকে কেউ আঙুল তুলুক। তবে বাদ সাধেন আফসানা খানম। বাসা ছেড়ে যাওয়ার কারণ দেখাতে বললে কিছুই বলতে পারেনি অবনী। অতঃপর আফসানা খানম সাফ সাফ গলায় বলেছিলেন, কারণ দেখাতে না পারলে বাসাও ছাড়তে পারবি না। বাসা ছেড়ে যাওয়া হয়নি, তবে নিজেকে গুটিয়ে নিয়েছে সে। নিজের অনুভূতিকেও করেছে সতর্ক। নিজের সীমারেখা যেন অতিক্রম না করে। অবাধ্য মন কখন কোন দিকে মোড় নেয় বলা তো যায় না। চুলোয় চায়ের পানি বসিয়েছেন আফসানা খানম। সন্ধ্যার নাস্তায় কি বানানো যায় ভাবতে ভাবতে উনার পিছনে এসে উপস্থিত হয় অবনী। কি ভাবছো ফুফু? আজ নাস্তায় কি খাবি? অবনী অনুরোধের সুরে বলে, আজ নাস্তা আমি বানাই ফুফু। খেয়ে আর কাজ নেই। পরে তোর মা বলবে তোকে দিয়ে আমরা কাজ করাই। মাই বলেছে তোমায় হাতে হাতে সাহায্য করার জন্য। আচ্ছা ঠিক আছে। এখন বল কি খাবি নাস্তায়? গরম গরম চায়ের সাথে সিঙ্গারা বানানোর আয়োজন চলছে। আফসানা খানম সিঙ্গারা বানিয়ে দিচ্ছে আর অবনী সেগুলো ভাজছে। তন্মধ্যে কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে হাঁক ছেড়ে নাদিয়াকে ডাকলেন তিনি, দরজা খুলে দেওয়ার জন্য। রুম থেকে নাদিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, তোমাদের দরজা তোমরা খুলো, আমার এত ঠেকা পড়েনি। নাদিয়ার এমন উত্তরে রেগে গেলেন আফসানা খানম। বাপের আশকারা পেয়ে পেয়ে দিন দিন বেয়াদব হচ্ছে মেয়েটা। আমি যাচ্ছি ফুফু। চুলোর আঁচ হালকা কমিয়ে সদর দরজার দিকে পা বাড়ায় অবনী। দরজা খুলে ক্লান্ত অবসন্ন মাহফুজকে দেখে থতমত খেয়ে গেল। ঘাড় বাঁকিয়ে দেয়াল ঘড়ি দেখল সে। এখন মাহফুজের আসার সময় না। মাহফুজ এসেছে জানলে জীবনেও সে দরজা খুলতে আসতো না। মানুষটাকে সামনাসামনি দেখলে হাঁটু কাঁপে তার। সারা শরীর অবশ হয়ে আসে। অবনীকে দেখে থমকায় মাহফুজ। হৃদযন্ত্র তড়িৎ গতিতে লাফাতে শুরু করল। মাথায় ঘোমটা থাকা। কপালের বিন্দু বিন্দু ঘাম। একেবারে বউ বউ লাগছে তাকে। অবনীর দিকে অপলক তাকিয়ে শুকনো ঢুক গিলে সে। মাহফুজকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে দ্রুত পায়ে রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়ায় অবনী। ঠিক তখনই শুনতে পেল, একটু শরবত বানিয়ে দিবি প্লিজ। রান্নাঘরে যেতেই আফসানা খানম প্রশ্ন করলেন, কে এসেছে রে? অবনী ফ্রিজ খুলে লেবু বের করতে করতে জবাব দেয়, তোমার ছেলে এসেছে। আজ এত তাড়াতাড়ি? জানি না। তবে হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখলাম। আর কথা বাড়ায় না কেউ। অবনী লেবুর শরবত বানিয়ে নিয়ে গেল মাহফুজের কাছে।
টেবিলের উপর গ্লাসটা রেখে ধীর গলায় বলে, তোমার শরবত। বলে আবারও দৌড় লাগায় রান্নাঘরের দিকে। এতক্ষণ চোখ বুজে ছিল মাহফুজ। অবনীর আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়। ততক্ষণে সে রান্নাঘরে চলে গেছে। নৈশব্দে হাসে মাহফুজ। মেয়েটা যে তার থেকে পালিয়ে পালিয়ে থাকে বেশ বুঝতে পারে। নিজের অনুরক্তি লুকানোর কত চেষ্টা মেয়েটার। সপ্তাহ খানেক চলে গেল। একদিন হুট করেই ব্যাগ ভর্তি মাছ আর টাটকা শাক সবজি নিয়ে বাসায় এসে উপস্থিত হলো অবনীর বাবা মামুনুর রশিদ। সদাইগুলো আফসানা খানমের হাতে দিয়ে বলেন, পুকুরে জাল ফেলেছি বুবু, ইয়া বড় বড় মাছ উঠেছে, ভাবলাম তোমাদের জন্য নিয়ে যাই। তাছাড়া মেয়েটা আমার বড় বড় পাঙাশ মাছ পছন্দ করে। মেয়েকে রেখে কিভাবে খাই বলো তো? তাই মেয়ের মা পাঠিয়ে দিল। কপট রাগ দেখালেন আফসানা খানম। আমরা কি তোর মেয়েকে বড় বড় মাছ খাওয়াই না? জিভে কামড় দিলেন। অপরাধীর স্বরে বলেন, ছি, ছি, কি বলো বুবু? এসব ভাববো কেন? পুকুরে জাল ফেললে মেয়েটা বড্ড খুশি হতো। আহ্লাদি স্বরে আবদার করতো বড় মাছটা যেন ঘরে আনি। একটা মাত্র মেয়ে আমার। বাবা মা হয়ে গলা দিয়ে মাছ নামবে বলো? ভার্সিটি থেকে ফিরে নিজের বাবাকে দেখে যেন আকাশের চাঁদ পেয়ে গেল অবনী। দুহাতে ঝাপটে ধরে বাবাকে। অভিমানী স্বরে বলে, মাকে আনলে না কেন? কতদিন হয়ে গেল মাকে দেখি না। নিজের থেকে মেয়েকে ছাড়াতে চাইলেন মামুনুর রশিদ। আমার গা থেকে মাছের গন্ধ আসছে মা। অবনী ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরল। বাবাদের গা থেকে কোনো দুর্গন্ধ আসে না। বাবাদের গায়ের গন্ধটা বড্ড শান্তির। মামুনুর রশিদ বুঝলেন মেয়ের সাথে পেরে উঠবেন না। মেয়ের কথার কাছে হার মেনে তিনিও সযত্নে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। সান্ত্বনা দিলেন মেয়েকে, আমি ঢাকা এসেছি মা মাছের গাড়ি নিয়ে। ভাবলাম তোকে একবার দেখে যাই। তাই তোর মা জোর করে এগুলো ধরিয়ে দিল। বড় পাঙাশ মাছ দেখে চোখ দুটো চকচক করে উঠে অবনীর। মাছ এনেছো বাবা? কতদিন হলো খাই না। পরক্ষণেই মুখটা কালো করে বলে, এবাসার কেউ পাঙাশ মাছ খায় না। আফসানা খানম বলেন, কে বলল খাই না? খাই তো, আনা হয় না আর কি। মামুন একবার আয় আয়েশাকে নিয়ে। ঢাকা শহরটাকে একবার তোর বউ দেখে যাক। আসবো বুবু। ধান বুনা শেষ হোক। সেদিন আর থাকলেন না মামুনুর রশিদ। ঘণ্টা তিনেক থেকে আবার ফিরে গেলেন গ্রামে। রাতে রান্নার সময় অবনী বায়না করে সে রান্না করবে। নিজের মতো করে ঘন ডাল, পাঙাশ মাছ ভুনা আর করলা ভাজি করে। টেবিলে সবকিছু সাজিয়ে রাখতেই নাদিয়া আর মাহফুজ এসে বসল। করলা ভাজি আর পাঙাশ দেখে রেগে গেল মাহফুজ। কঠিন গলায় প্রশ্ন করল, এগুলো রান্না হয়েছে কোন সাহসে? নাদিয়া ভয় ভয় বলে, অবনী রান্না করেছে। পাঙাশ মাছ নাকি অবনীর প্রিয়। মামু নিয়ে এসেছে গ্রাম থেকে। অবনীর প্রিয় শুনে কিছু না বলে মাহফুজ চেয়ার টেনে বসল। এর মাঝেই সেখানে আফসানা খানম আর অবনী এলো। ফুফু আজ আমি সবাইকে খাবার বেড়ে দেই। মিষ্টি হেসে সায় দিলেন আফসানা খানম। অবনী সবার পাতেই একটু একটু করে করলা ভাজি দিল। প্লেটে করলা ভাজি দেওয়ার পরও মাহফুজকে হাঙ্গামা করতে না দেখে বিস্ময় চোখ ছানাবড়া হয়ে হয়ে গেল আফসানা খানম এবং নাদিয়ার। চোখ বড় বড় করে দুজন দুজনকে দেখতে লাগলো। এ যেন অষ্টম আশ্চর্য কিছু। আফসানা খানম হতবিহ্বল চোখে ছেলের খাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ছোট ছোট লোকমা মুখে তুলছে মাহফুজ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তিনি। যে ছেলে করলার নাম শুনলেই রেগে যায় সেই ছেলে কিনা বিনা বাক্যে করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছে। উনাকে আরো অবাক করে মাহফুজ বাড়ি থেকে এক পিস পাঙাশ মাছ পাতে তুলে নিল। মাথা ঘুরতে লাগলো উনার। সব কেবল স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। নিজের খাওয়ার কথা ভুলে গেলেন তিনি। অবিশ্বাস্য গলায় প্রশ্ন করলেন, তুই আমার ছেলে মাহফুজ তো? ভার্সিটি থেকে একটা মিনি ট্যুরের আয়োজন করা হয়েছে। ভোরে রওনা হয়ে সন্ধ্যার আগেই ফিরে আসবে। নখ খুঁটছে নাদিয়া। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভাইয়া আমাকে জীবনেও যেতে দিবে না। অবনীর হাত দুটো ধরে অনুনয় করে নাদিয়া। তুই একটু ভাইয়াকে বল না। আমি জানি তুই বললে ভাইয়া রাজি হবে। তোর কথা কখনো ফেলবে না। অবনী ফাঁকা ঢুক গিলে বলে, আ আমি, হ্যাঁ তুই। তুই বললে ভাইয়া সাথে সাথে রাজি হয়ে যাবে। প্লিজ, প্লিজ, প্লিজ। আমার অনেক দিনের শখ তাজমহল দেখব। মাফ কর বোন। তুই ফুফুকে বল। ফুফু বললে তোর ভাই রাজি হবে। আম্মু বললেও ভাইয়া রাজি হবে না। তুই একটু দেখ না প্লিজ। আমার দ্বারা সম্ভব না।
তোর ভাই কে বলা? মুখটা পাংশুটে হয়ে গেল নাদিয়ার। মলিন স্বরে বলে, আচ্ছা তাহলে তুই যা। তপ্ত শ্বাস ফেলে অবনী, আচ্ছা যাচ্ছি। মুখটাকে বাংলার 5 মতো না রেখে এবার হাসি দে। ল্যাপটপে অফিসের কাজ করছে মাহফুজ। দরজায় দাঁড়িয়ে শুষ্ক ওষ্ঠ ভিজিয়ে নিল অবনী। মিনমিনে গলায় বলে, আসবো। চমকায় মাহফুজ। শুধু চমকাল না, অবনীকে নিজের রুমের সামনে দেখে ভীষণ অবাকও হলো। তবে মুখে তা প্রকাশ করল না। নিরেট গলায় বলে, আয়। রুমে এসে অরুণার ত্রিকোণ পেঁচিয়ে আমতা আমতা করতে লাগলো। চায়ের কাপে চুমুক দিয়ে মাহফুজ বলে, কিছু বলবি? শুকনো ঢুক গিলে কাপা কাপা গলায় চোখ বন্ধ করে বলে, নাদিয়া ট্যুরে যাবে। মাহফুজ এর সহজ সরল স্বীকারোক্তি। নাদিয়া কোনো ট্যুরে যাবে না। ফিরতি আর কিছু বলার সাহস পেল না। সুরসুর করে বেরিয়ে গেল রুম থেকে। খাবার টেবিলে মুখ গোমরা করে বসে আছে নাদিয়া। খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। ভাইয়ের ভয় খেতে এসেছে। চেয়ার টেনে বসে মাহফুজ। বিরিয়ানির ঘ্রাণ নাকে ঠেকতেই আফসানা খানমুখে করে প্রশ্ন করে, টেবিলে ভাত, আবার রান্নাঘর থেকে বিরিয়ানির ঘ্রাণ আসছে। বিরিয়ানি রান্না করেছো নাকি? প্লেটে ভাত বাড়তে বাড়তে তিনি জবাব দিলেন, কাল তো অবনী ট্যুরে যাবে, তাই ওর জন্য রান্না করলাম। চমৎকৃত হলো মাহফুজ। আমি তো ট্যুরে যেতে নিষেধ করলাম। নাদিয়া যাচ্ছে না তো? শুধু অবনী যাবে। ধপ করে রাগের পারদ বেড়ে গেল মাহফুজের। ক্যাটোক্যাটে গলায় বলে, সবাইকে কি নাম ধরে বলতে হবে যে ট্যুরে যাওয়া যাবে না? নাদিয়া যাবে না মানে কেউ যাবে না? অবনী গেলে সমস্যা কি? তোর বোন তো আর যাচ্ছে না। আমি যেহেতু নিষেধ করেছি কেউ যাবে না, কেউই যাবে না। আফসানা খানম চোখের ইশারায় অবনীকে আশ্বস্ত করা মাহফুজের নজর এড়াল না। কাল যদি কেউ বাসার বাইরে পা দেয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। উদাস ভঙ্গিতে আকাশপানে তাকিয়ে আছে অবনী। আকাশে মিটিমিটি করে তারকা জ্বলজ্বল করলেও মনের আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় হবে ভারী বর্ষণ। রুমের মধ্যে পায়চারি করতে করতে বলল, তোকে আমি এই জন্য অফার করেছি ভাইয়াকে বিয়ে করার জন্য। তুই ভাইয়াকে বিয়ে করলে তোকে দিয়ে আমি আমার প্রতিশোধ নিতে পারবো। আমায় কোথাও যেতে দেয় না। নাদিয়ার বকবকানিতে বিরক্ত হয় অবনী। এমনিতেই মনটা ভার। রাজ্যের বিরক্তি নিয়ে তাকায় নাদিয়ার দিকে। আহা, রেগে যাচ্ছিস কেন? আমার কথা মন দিয়ে শুন, ছেলেরা বিয়ের পর বউকে ভয় পায়। বউয়ের ভয় চুপ থাকে। সবার সাথে উঁচু গলায় কথা বললেও বউয়ের কাছে এলে বিড়াল হয়ে যায়। মিনমিন করে, একবার যদি তুই আমার ভাবি হয়ে যাস তো কেল্লাফতে আমি সব শোধ তুলতে পারবো। সরু হয় অবনীর চাহনি। নাদিয়ার দিকে দৃষ্টি স্থির রেখে রগর গলায় বলে, রবার্ট ক্লাইভ যেমন মীর জাফরকে সিংহাসনে বসিয়ে নিজে বাংলাকে শাসন করেছে সেরকম তুই তো মীর জাফরের মতো ঘরের শত্রু বিভীষণ। ফুস করে নিঃশ্বাস হচ্ছে ফেলে নাদিয়া। তুই আবার ইংরেজ শাসনের দিকে যাচ্ছিস কেন? আমি তো শুধু তোকে বুঝালাম। তোকে যেতে নিষেধ করেছে বলে তোর মন খারাপ। ভাব সেই ছোট থেকে ভাইয়া আমার সাথে এমন করছে। অবনীর হাত মুঠোবন্দি করে অনুনয় করে পুনরায় বলে, আরে ইয়ার রাজি হয়ে জানা। আমি ড্যামসিউর ভাইয়া তোকে ভালোবাসে। আমার সামনে বাঘ অথচ তোর সামনে গেলে মেউ মেউ করে। ভাইয়াকে নাকে দড়ি বেঁধে ঘুরানোর জন্য এর থেকে সুবর্ণ সুযোগ আর হবে না। আমার সামনে এলে তোর ভাই মেউ মেউ করে। তাহলে খাবার টেবিলে ওটা কি ছিল? ওটা ছিল কিছু একটা। এবার তুই রাজি হয়ে যা। শুধু একবার হ্যাঁ বল। তোর ওই খারস রসকহীন কাঠখোট্টা ভাইকে যদি বিয়ে করি তাহলে তোর কথা শুনে নাকে দড়ি বেঁধে ঘুরাবো কেন? আমি আমার মতো করে তোর ভাইয়ের মাথায় রেখে কাঁঠাল ভেঙে খাবো। খুশিতে চকচক করে উঠে নাদিয়ার চোখ। তার মানে ভাইয়াকে বিয়ে করতে তুই রাজি? অবনী নাক ফুলিয়ে জবাব দেয়, না, রসকহীন মানুষকে বিয়ে করে নিজের জীবনের সমস্ত রস উগলে দিতে পারবো না। আর যাই হোক, এমন নিরামিষ মানুষের থাকা সম্ভব না। নিমপাতারও রস থাকে। তিতা কিন্তু রস তো থাকে। কিন্তু তোর ভাইয়ের তাও নেই। নিমিষেই মুখটা চুপসে গেল নাদিয়ার। তোর একটা বড় ভাই থাকলে তোকে আমি জিজ্ঞেসও করতাম না। ধরে বেঁধে কাজী অফিস নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। অবনী ঠাট্টার সুরে বলে, আছে তো একটা। বিয়ে করে ফেল। যা। তোর এই দুধের শিশু ভাইকে বিয়ে করলে রোমাঞ্চ করার জায়গায় ওর হাগু মুতু পরিষ্কার করা লাগবে। তাইলে চুপ থাক। আর কোনো কথা বলবি না। ভালো লাগছে না আমার। অবনী চুপ করার কথা বললেও নাদিয়া চুপ হলো না।
নিজের মতো করে বকবক করতেই থাকলো। তোর রাগ হচ্ছে না? ভাইয়া যে তোকে যেতে নিষেধ করলো। অবনী রাগে গোজগোজ করতে লাগে। হচ্ছে তো। তবে তোর ওই বিরস ভাইয়ের উপর না, তোর উপর। তোর জন্য সাফাই গাইতে গিয়ে আজ এই হাল হলো। দুষ্টু হাসে নাদিয়া। আমার কিন্তু বেশ লাগছে। আমি যেতে পারবো না দেখে যতটা কষ্ট হচ্ছিল এর থেকে বেশি শান্তি লাগছে তুই যেতে পারবি না বলে। তুই আর তোর ভাই ইচ্ছে করছে দুটোকে গলা চেপে মেরে ফেলি। মেয়েটাকে যেতে নিষেধ করা তোর মোটেও উচিত হয়নি। এই সময় লাইফটাকে এনজয় করতে না পারলে আর পারা যায় না। এরপরই দায়িত্ব কাঁধে এসে পড়ে। আমরাও তো ভার্সিটি লাইফে এমন এনজয় করেছি। কি করিনি? নিজের ডেস্কে মাথা গুজে রেখেছিল মাহফুজ। সাইফুলের কথায় মাথা উঁচিয়ে তাকায় সে। দীর্ঘশ্বাস ফেলে গলার টাইটা ঢিলে করে। দোস্ত, আমি না দিন দিন কেমন হিংসুটে হয়ে যাচ্ছি। শুধু ওর ক্ষেত্রেই। কেউ ওর দিকে তাকালেও কেমন অন্তর্দা হয়। অশান্তি অশান্তি লাগে। বুকের ভেতরটায় কেমন হারিয়ে ফেলার ভয়। এই বুঝি ওকে আমার কাছ থেকে কেউ নিয়ে গেল। তাহলে বলে দে মনের কথা। দেখ, মেয়েটার এখন বিয়ের বয়স। যে কোনো সময় দেখবি ওর বাবা ওর বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে চলে গেছে। তখন তখন কি করবি? এজন্যই বলছি সময়টা অনুকূলে থাকতেই নিজের মুঠোয় করে নে। নয়তো সারা জীবন আফসোস করবি। যদি আমায় প্রত্যাখ্যান করে। রাত 10:30 বাজতেই নাদিয়া আর অবনী ড্রয়িং রুমে পপকর্ন নিয়ে বসে হরর ফিল্ম দেখার জন্য। আলো নিভিয়ে টিভি অন করতেই শুনতে পেল, না ঘুমিয়ে এখানে কি করছিস তোরা? অবনীর হাত খামচে ধরে নাদিয়া। অবনীকে খোঁচাতে লাগলো কিছু বলার জন্য। কিন্তু অবনী কঠিন মুখে অন্যদিকে তাকিয়ে রইল। নাদিয়া ফিসফিস করে বলে, কিছু একটা বল। তুই বললে ভাইয়া কিছু বলবে না। অগ্নি চোখে নাদিয়ার দিকে তাকায় সে। আবছা আলয় অবনীর রণমূর্তি দেখে একেবারে চুপ হয়ে গেল নাদিয়া। অবনী ঠেটা গলায় বলে, মুভি দেখব। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল মাহফুজ। রুমের আলো জেলে দরজা হালকা চাপিয়ে অফিসের টুকটাক বাড়তি কাজ করতে লাগলো। কান খাড়া রাখে ড্রয়িং রুমের দিকে। মুভি অর্ধেকও শেষ হয়নি এর আগেই সোফায় গুটি মেরে শুয়ে ঘুমিয়ে পড়ল নাদিয়া। অবনী একটা একটা করে পপকর্ন মুখে দিচ্ছে আর মনোযোগ দিয়ে মুভি দেখছে। মুভিতে টান টান উত্তেজনা। মোমবাতি হাতে নায়িকা কাঁপছে। চারিদিকে অদ্ভুত আওয়াজ। বাড়িতে কেউ নেই। আচমকা নায়িকার কাঁধে হাত রাখতেই কেউ শান্ত গলায় অবনী বলে ডেকে উঠল। এমন একটা সিচুয়েশনে নিজের নাম শুনে ভয় হাত থেকে পপকর্নের বাটিটা ফেলে দিল অবনী। থরথর করে কাঁপতে লাগলো। চিৎকার করতে গিয়ে তার মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। বাটি পড়ে যাওয়ার শব্দে নিদ্রা হালকা হয়ে যায় নাদিয়ার। চোখ মেলে একবার তাকিয়ে আবারও গভীর নিদ্রায় তলিয়ে গেল সে। মাহফুজ তাড়াতাড়ি করে ড্রয়িং রুমের আলো জ্বালালো। অবনীকে স্বাভাবিক করার জন্য বলে, রিল্যাক্স রিল্যাক্স, আমি। ভয় পাওয়ার কিছু নেই। অবনী ভয় কাঁপতে কাঁপতে মাহফুজের দিকে তাকায়। মাহফুজকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে থুথু দেয়। কিন্তু ভয় কমল না। আচমকা ডাকে তার গা হাত পা কেমন অসাড় হয়ে গিয়েছিল। ভয় পেলে এসব মুভি দেখতে যাস কেন? জবাব দেয় না অবনী। নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। অবনী যে রেগে তার সাথে কথা বলতে চায় না বেশ বুঝতে পারল মাহফুজ। এভাবেই কয়েক মুহূর্ত কেটে গেল। অবনীর ভয় আর গায়ের কাঁপুনি কমতেই মাহফুজ আবারও বলে, বলছি কি একটানা ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে মাথাটা ভীষণ ধরেছে। একটু চা বানিয়ে দিতে পারবি? কোনো দ্বিরুক্তি করল না অবনী। টিভি অফ করে রান্নাঘরের দিকে গেল। চায়ের কাপটা মাহফুজের সামনে রেখে দ্রুত কদম ফেলে দরজার কাছে আসতেই মাহফুজ বলল, রেগে আছিস আমার উপর? ট্যুরে যেতে দেইনি বলে? দাঁড়িয়ে পড়ে সে। দুই দিকে মাথা নেড়ে চলে যেতে নিলেই মাহফুজ পুনরায় বলল, একটু বসবি? তোর সাথে আমার কিছু কথা ছিল। ধোক করে উঠে অবনীর বুকের ভেতরে। সমস্ত কাজ জমে গেল অজানা আতঙ্কে। মন বলল, শুনিস না কথা। এই যে কথা না, তোর সর্বনাশ। তোকে মানসিকভাবে ঘায়েল করার এক অভিনব কৌশল। তোকে এলোমেলো করে দেওয়ার পায়তারা। বেশি না 10 মিনিট। শুনবি একটু? গুটি গুটি পায়ে বিছানায় বসল অবনী। ওড়না শরীরে জড়িয়ে নিল ভালো করে। দৃষ্টি মেঝেতে স্থির। নখ খুঁটতে লাগে বিরামহীন। অবনীর এলোমেলো চুল। অনুভূতি আর নিদ্রাহীন, নিষ্প্রাণ দুই চোখ। অস্বস্তিতে হাত কচলাচ্ছে। মাহফুজ নিমেষহীন তাকিয়ে রইল। মাথা তুলে তাকাতেই চোখে চোখ পড়ে দুজনার।
বিব্রত হয় অবনী। পুরুষ মানুষ প্রেমে পড়লে হিংসুটে হয়। জানিস, করোনার কোণ চেপে ধরে সে। মানুষটার সান্নিধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া যেন অবাধ্য হয়ে উঠেছে তার। ছাতি কাঁপছে দুরু দুরু। ছোট্ট হৃৎপিণ্ড যেন ছাতি ভেদ করে এখনই ধপাস করে মেঝেতে পড়ে যাবে। মাহফুজ শায়ের কাপে চুমুক দেয়। বেশ আয়েশ করে। নিজে প্রেমে না পড়লে কখনো এই কথাটা বিশ্বাস করতাম না আমি। আগে ভাবতাম প্রেমিকরা এমন কেন, প্রেমিকারা কোথাও যেতে বললে নিষেধ করে কেন। কিন্তু এখন বুঝি। অবিন্যস্ত চুলে আঙ্গুল চালায় মাহফুজ। শান্ত গলায় পুনরায় বলে, কাউকে ভালোবাসলে কেমন যেন ভয় ভয় থাকে মন। এই বুঝিটুক করে কেউ এসে নিয়ে গেল ভালোবাসার মানুষটাকে। এই ভয়টা আমারও হয়। সর্বক্ষণ কেমন একটা হারিয়ে ফেলার আতঙ্ক গ্রাস করে। তুই অবুঝ না। আমার চোখের ভাষা বুঝিস। তাই তো আমার থেকে আড়াল করে ফেলেছিস নিজেকে। পালিয়ে পালিয়ে বেরাস। পরপর কয়েকটা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল মাহফুজ। অবনী, আমি ভনিতা ছাড়া সোজাসাপটা ভাষায় বলছি, আমি তোকে ভালোবাসি। হাত পা বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল অবনীর। শিরদাঁড়া বেয়ে প্রবাহিত হলো তরল স্রোত। যেই ভয় নিজেকে গুটিয়ে রাখা, দূরে দূরে থাকা, শেষ রক্ষা আর হলো না তার। অবশেষে সেই অনুভূতির সাথে মোকাবেলা করতেই হলো তাকে। ছোট্ট একটা কথা, কিন্তু অদৃশ্য তাণ্ডবের সূত্রপাত ঘটালো অন্তঃস্থলে। অনুভূতিগুলোকে নিজের ভেতরে চেপে রাখতে রাখতে দম বন্ধ লাগছিল আমার। হাজারবার চেষ্টা করেছি নিজেকে দমিয়ে রাখার, কিন্তু আমি ব্যর্থ। অবাধ্য অনুভূতি আমার ছোট্ট বুকে আর ঘাপটি মেরে থাকতে চাইছে না। ঠেলে ঠুলে বেরিয়ে আসতে চাইছে অন্য একজনকে আলিঙ্গন করার জন্য। তাই এবার আর আটকানোর চেষ্টা করিনি। ব্যক্ত করেই ফেললাম, যা হবার হবে। অবনী কাপা গলায় বলে, আর কিছু বলবে তুমি? নৈশব্দে হাসে মাহফুজ। মেয়েটা পালিয়ে যেতে চাইছে। বুঝতে পারল সে। আতঙ্কিত অবনীকে ভরকে দেওয়ার জন্য বলে, ভালোবাসি। একটুখানি? না না, অনেকখানি। গলা শুকিয়ে চৌচির অবনীর। মাহফুজের দিকে তাকাতে গিয়েও তাকায় না। বুকের ভেতরে প্রলয়ঙ্কারী তাণ্ডব যা চোখে ভাসমান তা মাহফুজকে দেখাতে নারাজ সে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ঠোঁটে ঠোঁট চেপে ধরল। ট্যুরে যেতে দেইনি বলে সরি। আমি কি করব বল? কথার মাঝে উঠে দাঁড়ায় অবনী। মাথা ভনভন করছে তার। এখানে আর একটু থাকলে যে কোনো সময় জ্ঞান হারাবে। অবিন্যস্ত পায়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই বদরাগী মানুষটা ব্যাকুল কণ্ঠে বলে, ফিরতি ভালোবাসা দিবি না? পা থেমে যায় অবনীর। কান্নারা দলা পাকিয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। অন্তঃস্থলে উত্তাল ঝড় লণ্ডভণ্ড করে দিচ্ছে সব। এই মানুষটা বুঝে না কেন সব সময় সবকিছু পাওয়া হয় না। কেবল দূর থেকেই ভালোবাসা যায়। দূর থেকেই ভালোবাসা নামক বস্তুটাকে অনুভব করতে হয়। কথাও তার হাত পা দৃঢ় প্রতিজ্ঞার শেকলে বাঁধা। এক কঠিন ওয়াদার বেড়াজালে আবদ্ধ সে। এটা কখনো হওয়ার নয়। যতটুকু অনুভূতি পুঞ্জীভূত হয়েছে আপনার মনে মাটি চাপা দিয়ে দিন। সব অনুভূতি পূর্ণতা পায় না। আবারও নতুন করে শুরু করুন অন্য কারো সাথে। অনুভূতি মাটি চাপা দেওয়ার কথা শুনে চোখমুখ কঠিন হয়ে এলো মাহফুজের। নিরেট গলায় জানতে চাইল, কেন? কেন শব্দটা আর কর্ণগোচর হলো না অবনীর। এর আগেই প্রস্থান করল সে। হালকা জ্বর আসার অজুহাতে ভার্সিটি যাবে না নাদিয়া। বিছানায় কাদো কাদো মুখ করে শুয়ে আছি সে। তুই আমায় ফেলে ভার্সিটি যাচ্ছিস? খুব কষ্ট হচ্ছে আমার। ইস, কতগুলো ক্লাস মিস যাবে। অনেক পড়া পিছিয়ে যাব আমি। বড় বড় চোখ করে নাদিয়ার দিকে তাকায় অবনী। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। এ যেন ভূতের মুখে রামনাম। আপনি আপনার এই অভিনয়ে ফুফুর জন্য তোলা রাখেন। আমার সামনে এমন পড়ুয়া অভিনয় না করলেও চলবে। দাঁত বের করে হাসে নাদিয়া। তুই সবকিছু এত তাড়াতাড়ি বুঝে যাস কি করে? কারণ আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সম্পূর্ণটাই আমার চেনা। নাস্তায় ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি দেখে চোখে মুখে ঝলক দেখা দেয় অবনীর। বিলম্ব না করে চেয়ার টেনে বসে সে। মায়ের মতো তুমিও মনের কথা বুঝে যাও কি করে ফুফু? আমার গতকাল থেকেই খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। অবনীর মাথায় হাত রাখেন আফসানা খানুম। কারণ তোর মায়ের মতো আমিও একজন মা। দাঁড়াও, আচারের বয়ামটা নিয়ে আসি। আচার দিয়ে বেশ জমবে খিচুড়ি। শার্টের হাতা ফোল্ড করতে করতে ডাইনিংয়ে মাহফুজ এলো। খিচুড়ি দেখে কপাল কুঁচকায় সে। তোমাকে না নিষেধ করেছি সকালে এমন ভারী খাবার রান্না করতে? পেটে গ্যাস হয়।
প্লেটে একটু খিচুড়ি বেড়ে আফসানা খানম বলেন, হালকা খাবার তো রোজই খাস, আজ একটু খিচুড়ি খেয়ে দেখ, ভালো লাগবে, একটুতে গ্যাস হবে না। না খাবো না, রেডিমেড পরোটা থাকলে ভেজে দাও। তপ্ত শ্বাস ফেলেন তিনি, আফসোস করে বলেন, তোর এই খুঁতখুঁতে ভাবটা যে কবে যায় আল্লাহ ভালো জানে। ডাইনিংয়ে মাহফুজকে দেখে দাঁড়িয়ে পড়ে অবনী। রাতের কথা মনে পড়তেই অস্বস্তি বাড়ল। শুরু হয় ধুকধুকানি। অবনী, ডিম আনতে ভুলে গিয়েছি, ফ্রিজ থেকে একটু দিয়ে যাতো। অবনীর নাম শুনে রান্নাঘরের দিকে তাকায় মাহফুজ। জোরসড় অবনীকে দেখে আবারও দৃষ্টি ফিরিয়ে নেয়। মেয়েটার যে অস্বস্তি হচ্ছে বুঝে গেল সে। ডিম দিয়ে এসে চেয়ার টেনে বসে অবনী খিচুড়ির সাথে আচার মিশিয়ে একটু একটু করে খেতে লাগলো। রাতের কথা ভুলে যাওয়ার চেষ্টা চালালো। অবনীকে আর চোখে বারবার অবলোকন করছে মাহফুজ। মেয়েটার ভয়ার্ত চাহনিতেও কেমন একটা মায়া কাজ করে। ভেবেই শব্দহীন হাসে। নে তোর পরোটা আর অমলেট। দৈবাত আফসানা খানমের ঝাঁঝি গলায় চমকায় মাহফুজ। অবনীর উপর থেকে দৃষ্টি ঘুরিয়ে সামলে নিল নিজেকে। একটু হলেই মায়ের কাছে ধরা পড়ে যেত। এক টুকরো পরোটা মুখে দিল। অবনী একটু একটু আচার মিশিয়ে ফু দিয়ে গরম গরম খিচুড়ি খাচ্ছে। অবনীর খাওয়া দেখে লোভ হলো মাহফুজের। পরোটার প্লেটটা দূরে সরিয়ে খিচুড়ির প্লেট কাছে টেনে নিল। তুই না খিচুড়ি খাবি না? সকালে ভারী খাবারে না তোর পেটে গ্যাস হয়? তোমরা যেভাবে খাচ্ছ না খেয়ে উপায় আছে? অবনী খাওয়া শেষ করে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ ছানাবড়া হয়ে গেল তার। মাথায় হাত দিয়ে বলে, 9টা 20 বেজে গেল। 9টা 45-এ ক্লাস শুরু হবে, আমি এখনো বাসাতেই। তড়িঘড়ি করে রুমে গেল ব্যাগ আনার জন্য। তোর সময় আছে? প্রশ্ন করলেন আফসানা খানম। কেন বলো তো? মেয়েটাকে কষ্ট করে একটু দিয়ে আয়। তাড়াহুড়ায় না হয় একটা অঘটন ঘটিয়ে বসবে। আমারও তো অফিসে লেট হবে। বাইক দিয়ে একটানে দিয়ে আসবি। দেরি হবে না। ভুলে যাস না, ও কিন্তু আমাদের দায়িত্ব। একজন বাবার আমানত। আচ্ছা, ওকে নিচে যেতে বলো। আমি বাইকের চাবিটা নিয়ে আসছি। অবনী তাড়াহুড়ো করে বের হতে নিলেই বাদ সাধেন আফসানা খানম। এত অস্থির হওয়ার দরকার নেই। তোকে মাহফুজ নিয়ে দিয়ে আসবে। চমৎকৃত হলো সে। যেই মানুষটার থেকে দূরে দূরে থাকতে চায় কোনো না কোনো কারণে সেই মানুষটারই সান্নিধ্য পায় সে। অনিচ্ছা সত্ত্বেও সেই মানুষটাই তার কাছে চলে আসে। ব্যতিব্যস্ত গলায় তৎক্ষণাৎ বলে, না না ফুফু, তার দরকার নেই। আমি চলে যেতে পারবো। বেশি কথা বলবি না। আমি যা বলেছি তাই হবে। ফুস করে নিঃশ্বাস ছাড়ল অবনী। অনুনয় করে বলল, লাগবে না ফুফু, আমি কোনো তাড়াহুড়ো করব না। ধীরে সুস্থেই যাব। আফসানা খানম শুনলেন না অবনীর কথা। ধমকে উঠে বলেন, চুপ, নিচে যা, মাহফুজ আসছে। অবনী মুখটা কালো করে বাধ্য মেয়ের মতো নিচে চলে গেল। অনিচ্ছা সত্ত্বেও বাইকের ব্যাক সিটে বসে অবনী। মাহফুজ বাইক স্টার্ট দিয়ে বলে, ধরে বসো, না হয় পড়ে যাবি। লাগবে না, আমি এমনি ঠিক আছি। তপ্ত শ্বাস ফেলে ছুটল ভার্সিটির পথে। ওরা যতক্ষণে ভার্সিটি পৌঁছায় ততক্ষণে ঘড়ির কাঁটা 45-এর ঘর ছাড়িয়ে গেছে। অবনী বাইক থেকে নেমে দ্রুত পায়ে গেইটের কাছে যেতেই পিছু ডাকে মাহফুজ। দাঁড়িয়ে পড়ে অবনী। আমি আমার অনুভূতিকে মাটি চাপা দিব নাকি গলা চেপে ধরব সেই সাজেশন আমি আপনার কাছে চাইনি। আপনার ওই অতি চঞ্চল ঠোঁট দিয়ে পারলে হ্যাঁ বলবেন, নয়তো কোনো কথাই বলবেন না। আমারটা আমি বুঝে নিব পরবর্তীতে কি করতে হবে। আর দাঁড়ায় না মাহফুজ। বাইক নিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল। অবনীর বুক গলিয়ে নিঃসৃত হয় দীর্ঘশ্বাস। নিজের কথায় অবিচল থাকা মানুষটাকে যে সহজেই দূরে সরাতে পারবে না সেটা খুব ভালো করেই জানে সে। হাতের উল্টো পিঠে থুতনি ঠেকিয়ে বসে আছে মাহফুজ। কপালে চিন্তার ভাঁজ। চায়ে চিনি কম হওয়ায় চামচের অগ্রভাগ দিয়ে চায় আরও একটু চিনি মিশিয়ে নিল সাইফুল। চামচ দিয়ে চা নাড়তে নাড়তে বলে, তুই কি ভেবেছিস তুই তোর মনের কথা বলতেই মেয়েটা তোর বুকে ঝাঁপিয়ে পড়বে? তোকেও ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলবে। কাতর গলায় বলবে, আমিও তোমাকে ভালোবাসি। তাড়াতাড়ি বিয়ে করে নাও আমাকে। সাইফুলের দিকে তীক্ষ্ণ চোখে তাকায় মাহফুজ। আমি এমনটা বলেছি? অন্য কিছুও তো বলিসনি। প্রথমবারে মেয়েটা তোকে রিজেক্ট করবে এটা স্বাভাবিক নয় কি? জবাব দেয় না মাহফুজ। আপন চিন্তায় ব্যস্ত সে। চায়ের কাপে চুমুক দেয় সাইফুল। পুনরায় বলল, তুই যথাসম্ভব ওর কাছাকাছি থাকার চেষ্টা কর।
হুটহাট একটু সারপ্রাইজ দিবি, আচমকাই বলবি, আজ তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। এমন এমন কিছু কাজ কর যেন মন মস্তিষ্কে শুধু তোর কথাই ঘুরঘুর করে, ভাবনা চিন্তায় যেন শুধু তোরই বিচরণ থাকে। মেয়েদের মনে জায়গা করে নেওয়া কঠিন হলেও মস্তিষ্কে কিন্তু সহজেই জায়গা করে নেওয়া যায়। তারপর মস্তিষ্ক থেকেই মন অবধি পৌঁছানো। চোখ ছোট ছোট করে হাসে মাহফুজ। মন্দ বলিসনি, মনের আগে না হয় মস্তিষ্কে জায়গা করে নিলাম। পশ্চিমাকাশে সূর্য অস্তমিত হয়েছে অনেকক্ষণ আগে। চারিদিকে আবছায়া আলো। অফিস শেষ হওয়ার 2 ঘন্টা আগেই জরুরি বলে ছুটি নিয়ে বাসায় চলে এসেছে মাহফুজ। ফুল স্পিডে পাখা ছেড়ে সোফায় গা এলিয়ে দিল সে। ঘামে সারা শরীর ভেজা। পারফিউমের বোটকা গন্ধ নাকে আসছে। ক্লান্ত গলায় ডাকল নাদিয়াকে। মিনিট 5 পরে সেখানে উপস্থিত হয় সে। মাথা নুয়ে বলে, কিছু বলবে ভাইয়া? অবসাদ মাখা গলায় মাহফুজ বলে, রেডি হয়ে নে, তোদের নিয়ে বাইরে যাব। তোদের ট্যুরে যেতে দেয়নি সেজন্য আমার তরফ থেকে এটা ট্রিট। আর মাকেও বল রেডি হতে। খুশিতে চোখ জল করে উঠে নাদিয়ার। এক ছুটে রুমে গেল। উৎফুল্ল স্বরে বলে, অবনী তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাব আমরা। অবনী বইয়ে দৃষ্টি স্থির রেখে বলে, কি উপলক্ষে যাব? ভাইয়া নিয়ে যাবে। ট্যুরের বদলে ট্রিট। অবনী চট করে জবাব দেয়, তাহলে বরং তোরাই যা। এই মুহূর্তে এটেনশন ব্রেক হলে এই টপিক আমার মাথায় ঢুকবে না। ওরে আমার বিদ্যাসাগরের নাতনি রে। কথা থেকে উঠে এলেন তিনি। মুখ ভেঙিয়ে পুনরায় বলে, এই টপিক আর মাথায় ঢুকবে না। যেন ওই মোটা বইয়ে আর কোনো চ্যাপ্টার আর কোনো টপিক নেই। এটা না পড়লে ফেল করবে। বিরক্ত করিস না তো। আমি কোথাও যাব না। এতক্ষণ দরজায় দাঁড়িয়ে সব শুনেছে মাহফুজ। আমি যদি সারাদিন অফিস করে ক্লান্ত শরীরটা নিয়ে বাইরে যেতে পারি, তাহলে বাকিদেরও না করার কোনো কারণ দেখছি না। এমন না আজকের পর এই টপিক পড়লে গুনাহ হবে। 8 ঘন্টা সময় দিলাম। এর মাঝে সবাই রেডি না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে। আমি যেন ফ্রেশ হয়ে সবাইকে পরিপাটি দেখি। নিজের রুমে যেতে পুনরায় চিৎকার করে ডাকলো আফসানা খানমকে, তাড়াতাড়ি হয়ে নাও মা, আমি গোসল সেরে একটু চাঙা হয়ে আসি। মাহফুজ চলে যেতেই নাদিয়া বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, নাইলে ভাইয়া কুরুক্ষেত্র বাঁধাবে। রাগে গোজগোজ করতে করতে শব্দ করে বইটা বন্ধ করে ফেলে অবনী। তোমরা নিজেদের পছন্দে অর্ডার করো। আমি আগে একটা হট কফি খেয়ে নেই, না হলে শরীরের ক্লান্তি যাবে না, বলে ওয়েটারকে ডাকে মাহফুজ। অবনী অন্যদিকে তাকিয়ে আছে। এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার। শুধু রাগারাগি আর অশান্তি চায় না বলেই এখানে আসা। অবনী তুই কি খাবি? দে তোর যা মন চায়। আরে অবনী না। অপরিচিত কণ্ঠে নিজের নাম শুনে চমকায় অবনী। ঘাড় বাঁকিয়ে তাকায় সে। পরিচিত মুখ দেখে ঠোঁট প্রসারিত হলো তার। আরে সোহেল যে। কতদিন পর। কেমন আছো? এতক্ষণ ছেলেটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে ছিল মাহফুজ। অবনীর মুখে নামটা শুনে বিড়বিড় করে আওড়াল, সোহেল। অবনীর ঠোঁটের কোণে হাসি দেখে গা জ্বলনি শুরু হলো তার। একটু একটু করে পুঞ্জীভূত হচ্ছে রাগ। টুকটাক কথা বলার পর সোহেল নামক ছেলেটা সবাইকে দেখিয়ে জানতে চাইল, এরা কারা। অবনী মিষ্টি হেসে জবাব দেয়, আমার আরেকটা পরিবার। অনেকদিন পর দেখা, আসো একটু আড্ডা দেই। অবনীর ছেলেটার সাথে যাওয়ার ইচ্ছে না থাকলেও মাহফুজের সামনে থেকে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ফুফু আমি পাশের টেবিলে যাই। যা, অনেকদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে যেহেতু। ছেলেটা কিছু একটা বলছে আর অবনী হেসে লুটোপুটি খাচ্ছে। দূর থেকে দৃশ্যটা সহ্য হলো না মাহফুজের। রাগের পারদ বেড়ে গেল। দাঁতে দাঁত পিষে ক্রোধান্বিত চোখে তাকিয়ে রইল অবনীর হাস্যোজ্জ্বল মুখের দিকে। কই তার সাথে এত হেসে কথা বলে না, লুটোপুটিও খায় না। ওয়েটার কফির কাপটা সামনে এনে রাখতে নিজের রাগ কন্ট্রোল করতে পারল না সে। কৌশল করে সম্পূর্ণ গরম কফিটা নিজের হাতে ঢেলে দিল মাহফুজ। তৎক্ষণাৎ আফসানা খানম আর্তনাদ করে উঠলেন, এটা কি করলি বাবা? মাথায় উঁচিয়ে তাকায় অবনী। আফসানা খানমকে ব্যতিব্যস্ত হতে দেখে দ্রুত পায়ে গেল সেখানে। মাহফুজ আগুন লাল চোখে এক পলক তাকায় অবনীর দিকে। কঠিন গলায় বলে, অসতর্কতাবশত হয়ে গেছে মা। ইস, কতখানি লাল হয়ে গেল। মাহফুজের ক্রোধানলে দগ্ধ চোখ, নিরেট কণ্ঠস্বর, হিংসাপরায়ণ মনোভাব, সব মিলিয়ে কান ভাসতে লাগল। পুরুষ মানুষ প্রেমে পড়লে হিংসুটে হয়ে যায়। হাত জ্বলছে মাহফুজের। অসহনীয় ভাবে।
তবে বুক জ্বলছে এর থেকে তীব্র হারে। হাতের থেকে অন্তঃস্থলের জ্বলন অনুভব হচ্ছে একটু বেশি। তবে এই সামান্য ব্যাপারটায় এতটা খারাপ কেন লাগছে নিজেও বুঝতে পারছে না সে। চেয়েও নিজের মনকে শান্ত করতে পারছে না। আশেপাশে কোনো ফার্মেসি থাকলে চল বাবা। মলম লাগাতে হবে হাতে। ছেড়ে দাও মা। এমনি সেরে যাবে। গাছাড়া ভাব মাহফুজের। আমাদের হলে এমনি সেরে যেত। আমরা এসবের সাথে অভ্যস্ত। অতঃপর ছেলেকে টেনেটুনে নিয়ে বেরিয়ে গেলেন রেস্টুরেন্ট থেকে। রাস্তার বিপরীত দিকে একটা ফার্মেসির সন্ধান পেয়েই ছুটলেন সেদিকে। সোহেল নামক ছেলেটাকে বিদায় দিয়ে অবনীও গেল পিছু পিছু। আফসানা খানম যত্ন সহকারে ছেলের হাতে মলম লাগিয়ে দিচ্ছেন। নাদিয়া ফিসফিস করে অবনীকে বলে, মা খেয়াল না করলেও আমি দেখেছি ভাইয়া ইচ্ছে করে নিজের হাতে কফিটা ফেলেছে। আমার মনে হচ্ছে তুই যে ছেলেটার সাথে হেসে হেসে কথা বলেছিস সেজন্য ভাইয়া জেলাস। গম্ভীর মুখে নাদিয়ার দিকে তাকাতেই ঠোঁটে আঙুল দেয় সে। ক্ষণকাল বাদে ঠোঁট থেকে আঙুল সরিয়ে পুনরায় বলে, ভাইয়া কিন্তু সত্যি জেলাস। বিশ্বাস কর আমি কলিজা পুরা গন্ধ পাচ্ছি। অফিস গেলে তোকে শুধু একবার পাই। তোর বুদ্ধি দেওয়া আমি বার করছি। ফোনের ওপাশ থেকে বাগাড়ম্বরপূর্ণ হাসল সাইফুল। তুই যে মেয়েটার প্রেমে একেবারে উন্মাদ বুঝতে পারছিস। এই যৎসামান্য ব্যাপারটায় এইভাবে রিয়েক্ট করার কিছু নেই, মাহফুজ। এটা স্বাভাবিক। মাহফুজের গলার স্বর নরম হয়ে এলো। আমি জানি ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু মনটা খচখচ করছে। ছেলেটা কিভাবে যেন অবনীকে দেখছিল। আমার একটুও ভালো লাগেনি। আমার অবনীকে ও দেখবে কেন? আমার অবনীকে কেবল আমিই দেখব। রক্তশ্বাস ফেলে সাইফুল। ব্যাপারটা স্বাভাবিক বলে আবার তো অস্বাভাবিক কথা বলছিস। মাহফুজ বিবশ গলায় বলে, অবনী ছেলেটার সাথে হাসছিল। তো কি কাঁদবে? জবাব দেয় না মাহফুজ। সাইফুল পুনরায় বলে, ছোটবেলায় সমবয়সী ভাইবোনকে মা কিছু একটা বেশি দিলে আমরা অভিমান করে বলতাম না, আমায় একটুও ভালোবাসো না তুমি মা। তোর মাঝে এই ছোটবেলার ভাবটা ফুটে উঠেছে। সামান্য ব্যাপারে এভাবে রিয়েক্ট করবি না। এতে করে ভবিষ্যতে তোর প্রতি কিন্তু বিরূপ ধারণা জন্মাবে ওর। জোর করে কারো মনে জায়গা করে নেওয়া যায় না। দীর্ঘশ্বাস ফেলে মাহফুজ। মাহফুজকে একটু জ্বালানোর জন্য সাইফুল উপহাস করে বলে, সব কাজের জন্য আমি যার কাছ থেকে পরামর্শ নেই। আজ আমি তাকে প্রেমে পরামর্শ দিচ্ছি। নিজেকে প্রেমকুমার আর তোকে অবুঝ মনে হচ্ছে। প্রেমে পড়লে মানুষ অবুঝও হয় জানা ছিল না। কি করছো মা? অবনীর অসহায় কণ্ঠস্বর। ফোনের ওপাশ থেকে ফাতেমা আমিন জবাব দিলেন, মাসিক পরীক্ষার খাতা দেখছি। বাদরগুলো যে কি লিখেছে ওরাই ভালো জানে। বলে হাসলেন তিনি। ফাতেমা আমিন একজন প্রাইমারি শিক্ষিকা। স্থানীয় একটা প্রাথমিক বিদ্যালয়ে বাংলা, বিজ্ঞান এবং সমাজ পড়ান। আবিদ কি করছে? 3 বছর বয়সী আবিদের দিকে তাকালেন তিনি। কলম মুঠ করে এলোমেলো, অনভ্যস্ত হাতে নিজের মতো আঁকিবুকি করছে সে। বিস্তর হেসে জবাব দিলেন, সাহেব এখন পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। বিরক্ত করলে সারা বাড়ি মাথায় তুলবে। বাবা এখনো ফিরেনি। মাছের পোনা কিনতে গেল বিকেলে। এখনো ফিরেনি। কয়েক মুহূর্ত চুপ রইল অবনী। সহসা মেঘমেদুর, মলিন স্বরে বলে, তোমায় বড্ড দেখতে ইচ্ছে করছে মা। হাতটা থেমে গেল উনার। মনটা কেঁদে উঠে মেয়ের জন্য। এইচএসসি দেওয়ার পর মেয়েকে শহরে পাঠিয়েছেন। 1.5 বছর যাবৎ 2 দিনের জন্য আসে আবার চলে যায়। চলে যাওয়ার সময় কলিজাটা ছিঁড়ে। তিনি বিবশ গলায় বলেন, ক্যামেরাটা অন কর। অবনী কাপা গলায় বলে, এভাবে না মা। তোমায় এভাবে দেখে আমার তৃপ্তি মিটে না। ফাতেমা আমিনের মুখটা পাংশুটে হয়ে গেল। 2 দিনের জন্য এসে থেকে যা বাড়িতে। তোর প্রিয় আবার বাচ্চা দিয়েছে। ভার্সিটি তো অফ দিচ্ছে না। শুক্রবার দেখে চলে আয়। কিছু না বলে কল কেটে দিল অবনী। ড্রয়িং রুমে বসে খবর দেখছে মাহফুজ। কাঁথায় ফুল তুলছেন আফসানা খানম। ফুফু বলে ফেল। কয়েকদিনের জন্য বাড়ি যাব। কেন ভার্সিটি কি অফ? বাড়ি যাওয়ার কথা শুনে চট করে অবনীর দিকে দৃষ্টিপাত করে মাহফুজ। ভ্রু উঁচিয়ে তাকিয়ে রইল কি জবাব দেয় তা শোনার জন্য। ভার্সিটি বন্ধ না। আফসানা খানম পুনরায় জানতে চাইলেন। তবে অবনী অসহায়, কাতর কণ্ঠে বলে, মায়ের কাছে যেতে ইচ্ছে করছে খুব। কতদিন বাড়িতে যাই না। সেলাই থামিয়ে অবনীর দিকে রইলেন তিনি। মায়ের জন্য বেশি খারাপ লাগছে। টলমলে চোখে মাথা ঝাঁকায় সে। তিনিও মায়ভরা কণ্ঠে বলেন, কবে যাবি?
কাল সকাল 6:30টার বাসে। ওমা, এত সকাল সকাল কেন? তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। অবনীর বাচ্চাদের মতো কথা শুনে হেসে ফেলেন তিনি। বাস ছাড়ার অপেক্ষা করছে অবনী। অবনীকে বাসে তুলে দেওয়ার জন্য এসেছে মাহফুজ। একা একা যেতে পারবি তো? নিচের দিকে তাকিয়ে অবনী জবাব দেয়, হুম। বমি হয় বাসে? না। তারপরও মাহফুজ কতগুলো আচারের প্যাকেট কিনে দিল। বেশি খারাপ লাগলে খাবি। বাস ছাড়বে। একে একে সব যাত্রী বাসে উঠছে। অবনীকে তার সিটে বসিয়ে দিল মাহফুজ। সাবধানে যাবি, আর বাস থেকে নেমে সবার আগে আমাকে ফোন দিবি। আমি মামুকে বলে দিব থাকার জন্য। অবনী চট করে বলে, না না, বাবাকে বলো না। ওরা জানে না আমি যে বাড়ি যাচ্ছি। মাহফুজ আচ্ছা বলে নেমে গেল। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো বাস ছাড়ার। স্টাফরা চেক দিতে লাগে সব যাত্রী উঠেছে কিনা। অবনীর পাশের সিট ফাঁকা দেখে প্রশ্ন করলেন, পাশের সিট কি আপনার? না বোধক মাথা নাড়ায় অবনী। তিনি হাত ছেড়ে ড্রাইভার বলেন, আরও একজন যাত্রী উঠব। মিনিট তিনেক অপেক্ষা করেও যখন কোনো যাত্রী এলো না, তখন ড্রাইভার গাড়ি স্টার্ট দিলেন। এর থেকে বেশি অপেক্ষা করতে পারবে না তারা। বাস চলতে শুরু করলো। ড্রাইভার ফ্রন্ট গ্লাসে তাকাতেই দেখতে পেল একজন যুবক দৌড়ে আসছে আর হাতের ইশারা বাস থামানোর কথা বলছে। বাস থামালেন তিনি। মাহফুজ দৌড়ে হাঁপাতে হাঁপাতে বাসে উঠে ধপ করে অবনীর পাশের সিটে এসে বসে পড়ল। এতক্ষণ বাইরের দিকে তাকিয়ে ছিল অবনী। শব্দ শুনে তাকালো সে। পাশের সিটে মাহফুজকে দেখে মুখ হা হয়ে গেল তার। তুমি? মাহফুজ ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলে। পানি দে। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে তার হাতে দিল সে। মাহফুজ এক নিঃশ্বাস বোতলের অর্ধেকটা পানি শেষ করে ফেলল। অর্ধপূর্ণ বোতল অবনীর হাতে দিল। অবনী কৌতূহলী নয়নে তাকিয়ে আছে। প্রাণভমরাকে একা ছেড়ে একদণ্ড শান্তি পাব না আমি। মাহফুজের অকপটে বলা কথায় অস্বস্তি বাড়ল অবনীর। আর কথা বাড়ায় সে। দৃষ্টি নিবন্ধ করে বাইরের দিকে। ছেলেটার সাথে যত দূরত্ব তৈরি করছে, ছেলেটা ততই এক কদম করে দূরত্ব মিটিয়ে নিচ্ছে। বাস স্টপেজেও আফসানা খানমের সাথে আসতে চেয়েছিল সে। ভুজুং ভাজুং বুঝিয়ে নিজে এসেছে। দূরত্ব কমুক অবনী সেটা চায় না। সে চায় দূরত্ব বাড়ুক। মধ্যেখানে একটা প্রাচীর তৈরি হোক। দূরে সরে যাক মানুষরা। জ্যামে আটকা পড়েছে বাস। অবনী নড়েচড়ে বসল। মাথা ঘুরছে ভীষণ। নাড়িভুড়ি উল্টে আসছে তার। মাহফুজের একটা হাত খামচে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। মাহফুজ হরফরিয়ে উঠে। সকালে ঘুম পূর্ণ না হওয়ায় চোখ লেগে এসেছিল তার। অবনীর কঠিন চোখমুখ দেখে আঁতকে ওঠে সে। তড়িঘড়ি করে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? বমি হবে? জবাব দিতে পারে না অবনী। দাঁতে দাঁত পিষে রইল। যেন কথা বললেই সব পেট থেকে বেরিয়ে আসবে। মাহফুজ স্টাফকে ডাকে, পলি থাকলে দেওয়ার জন্য। পলি আনতে আনতে আর ধৈর্য ধরতে পারে না সে। তার আগেই হরহর করে মাহফুজের হাতের উপর বমি করে দিল। আর চোখে একবার মাহফুজের দিকে তাকাতেই সে বলে, বমি কর তুই, সমস্যা নেই। স্টাফ পলি দিতেই মাহফুজ পুনরায় বলে, টিস্যু থাকলে দিয়েন প্লিজ। সিটে গা এলিয়ে দিয়েছে অবনী। বমি করে ক্লান্ত সে। শরীরে বিন্দুমাত্র বল নেই। বমি পরিষ্কার করে অবনীকে ডাকে মাহফুজ। অবনী, একটু কুলকুচি করে নে। অবনী নড়েচড়ে উঠে গাইগুই করে বলে, ভালো লাগছে না। মুখের কথা মুখেই রইল, তার আগে আবারও বমি করে দিল সে। এই জন্যই বলেছিলাম ট্রেনে আসার জন্য। ট্রেনে আসলে আর এতটা ধকল যেত না। আমি যদি না আসতাম কি হতো? মাহফুজের একটা কথাও কর্ণগোচর হলো না। সে রইল তার মতো। বাস আবারও চলতে শুরু করেছে। মাহফুজ পর্দা ভালো করে ফাঁক করে দেয়, বাতাস যেন অবনীর গায়ে লাগে। দুর্বলতায় মুদে আসছে অবনীর দুই চোখ। ঘুমের মাঝেই হাঁসফাঁস করে সে। মাহফুজ দেরি করল না। নিজের বুকের সাথে অচেতন অবনীর মাথা ঠেকালো। কানের কাছে ফিসফিসিয়ে বলে, ঘুমো তুই। তোর যতক্ষণ মন চায়। বাস ফিলিং স্টেশনে থামতেই মাহফুজ অবনীকে ডাকে। সাড়া না দিয়ে অবনী কয়েক সেকেন্ড মোচড়ামুচড়ি করে আবার গভীর নিদ্রায় তলিয়ে গেল। ঘুমের মাঝেই দৃঢ়ভাবে আঁকড়ে ধরে মাহফুজের কলার। শব্দহীন হাসে মাহফুজ। এলোমেলো অবিন্যস্ত চুলগুলো কানের উল্টো পিঠে গুজে আবারও ডাকে, অবনী। বার কয়েক ডাকতে পিটপিট করে চোখ মেলে তাকায় অবনী। বুঝার চেষ্টা করল ঠিক কোথায় আছে। মাথা ভার হয়ে আছে তার।
অনুভব করল কিছু একটা খুব করে ধরে রেখেছে সে। আর চোখে চোখ চাইল সেদিকে। নজরে এলো দুটো শার্টের বোতাম আর কলার। মস্তিষ্ক জানান দিল কোনো এক পুরুষের বুকে লেপ্টে আছে সে। মানুষটাও তাকে সযত্নে আগলে রেখেছে। ব্যাপারটা বোধগম্য হতে ছিটকে সরে এলো। রিনরিনে গলায় বলল, সরি। জবাব দেয় না মাহফুজ। ক্ষণকাল নীরব থেকে বলে উঠল, ওয়াশরুমে যাবি? গেলে চল। হাত মুখেও পানির ঝাপটা দিবি। ভালো লাগবে। উঠে দাঁড়ায় অবনী। একটু ওয়াশরুমে গেলে শরীর হালকা হতো। মোটামুটি অনেক যাত্রী নেমেছে বাস থেকে। অবনীও নামল। আর তার পিছু পিছু মাহফুজ। অবনী আর্ষ্ট চোখে এক নজর মাহফুজকে দেখে নত স্বরে বলে, তোমায় তো আমি একেবারে নোংরা করে ফেলেছি। নিজের হাতের দিকে তাকায় মাহফুজ। শার্টের হাতা ফোল্ড করে রাখলেও বমির দাগ স্পষ্ট। প্যান্টেও পড়েছে কিছুটা। অধর প্রশস্ত হয় তার। অবনীকে অপ্রস্তুত করার জন্য রগর গলায় বলে, ভবিষ্যতের জন্য প্র্যাকটিস করে নিচ্ছি। আল্লাহ চাইলে কোনো এক সময় রাত বিরাতে আমার এসব পরিষ্কার করতে হবে। আগে থেকে দক্ষ হয়ে থাকা ভালো না। কথার ভাবার্থ বুঝল না অবনী। সরু চোখে তাকিয়ে রইল মাহফুজের দিকে। ক্ষণিক পরে কথাটার আসল উদ্দেশ্য মস্তিষ্ক বুঝতে পেরেই সে তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ে। 10টার কাঁটা ছুঁই ছুঁই। রৌদ্রের প্রখরতা বাড়ছে ক্ষণে ক্ষণে। গন্তব্যে এসে বাস থামল। নিজ জেলায় এসে বড় একটা নিঃশ্বাস ফেলে অবনী। চোখ বন্ধ করে নিল মুহূর্তেই। এখন কেমন লাগছে শরীর? বাকি পথটা যেতে পারবি? চল আগে কিছু খেয়ে নিবি। অবনী চট করে জবাব দেয়, আমি সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে যা হবার হবে। আশেপাশে নজর বুলায় মাহফুজ। রাস্তার অপর প্রান্তে কয়েকটা ফলের দোকান দেখে ছুটল সেদিকে। আধ ঘন্টার মাঝে ফিরে এলো কয়েক রকম ফল নিয়ে। তুমি এসব কিনেছো কেন? এগুলো কে খাবে? অবনীর প্রশ্নের জবাব দেয় না মাহফুজ। কদম বাড়ায় সিএনজি স্ট্যান্ডের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেখানেই অনড় রইল অবনী। মাহফুজ পিছু ফিরে তাকায়, বাড়ি যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? এক ছুটে মাহফুজের কাছে এসে দাঁড়ায়। দুজন সমানতালে হাঁটতে লাগলো। সিএনজি স্ট্যান্ডে এসে একটা খালি সিএনজিতে বসায় অবনীকে। ড্রাইভারের ভাড়া মিটিয়ে বলে, চাচা সাবধানে যাবেন। এই এলাকার রাস্তাঘাটের যে হাল। অবনীকে উদ্দেশ্য করে বলে, বাড়ি গিয়ে আমায় একটা ফোন করবি। অবনী মাহফুজের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে না? না। এতখানি পথে সে আবার ফিরে যাবে? তুমি গেলে বাবা মাও খুশি হতো। অফিস থেকে হাফ ডে ছুটি নিয়েছি। লাঞ্চের পর উপস্থিত থাকতে হবে। সিএনজি স্টার্ট দেয় ড্রাইভার। মাহফুজ তড়িঘড়ি করে বলে, চাচা চাচা 5 মিনিট, আমি এখনই আসছি। ফিরে এলো তাড়াতাড়ি। হাতে কতগুলো চকলেট। সেগুলো অবনীর হাতে দিয়ে বলে, এগুলো তোর ভাইয়ের। তুমি সহ চলো না। শুকনো হাসে মাহফুজ। যাব সময় হোক। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিচ্ছেন ফাতেমা আমিন। রিডিং পড়াচ্ছেন। এক পলক বাইরের দিকে তাকিয়ে আবারও পড়ায় মনোযোগ দিলেন। সহসা উনার কপালে ভাঁজ পড়ে। মনে হলো কাউকে দেখেছেন। ঘাড় বাঁকিয়ে দরজায় মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন তিনি। চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। অবনী এক গাল হেসে বলে, বিশ্বাস হচ্ছে না। টলমলে চোখে হাসলেন তিনিও। এবার হচ্ছে। বইটা টেবিলের উপর রেখে পরম মমতায় আগলে নিলেন মেয়েকে। ছোট ছোট ছেলেমেয়েগুলো তাকিয়ে আছে সেদিকে। বলে আসবি না? তাহলে আজ ছুটি নিতাম। তোমাকে চমকে দেওয়ার জন্য দিলাম না। তোর বাবাকে ফোন করছি। এসে তোকে নিয়ে যাবে। মামুনুর রশিদ হাঁক ছেড়ে ডাকেন বাড়িতে যে টুকটাক কাজে সাহায্য করে তাকে। রাফিয়া বু কোথায় গেলে? দেখো কে এসেছে। রাফিয়া খাতুন বাটা থেকে পান বানাচ্ছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছোট্ট আবিদ। বাবার গলা শুনে অবিন্যস্ত পায়ে চলে গেল বাইরে। রাফিয়া খাতুন পান মুখে পুরে বলেন, বা পাগল পোলা। ঘর থেকে বেরিয়ে এলেন তিনিও। অবনীকে দেখে চিৎকার দিয়ে উঠেন, ওমাগো, তুমি আইবা আগে কইবা না? তোমার পছন্দের সব রাইন্ধা রাখতাম। রাফিয়া খাতুনকে জড়িয়ে ধরে অবনী। ওসব পরে হবে। আগে বলো কেমন আছো? যার চাইর কুলে কেউ নাই, তার তোমগো ঘরে একটা ঠাই হইছে। হি কেমনে খারাপ থাকবো? অহ, তোমায় না বলেছি এসব বলবে না। মুখে আঙুল দিয়ে অবনীকে পর্যবেক্ষণ করছে আবিদ। তার কাছে আসছে না দেখে অভিমান করে বলে, বাবা অবন। ভাইয়ের দিকে ফিরে তাকায় অবনী।
হাত বাড়াতেই চলে এলো তার কোলে। তার নাকে মুখে হাত বুলিয়ে বলে, অবন। ভাইয়ের গালে টুক করে চুমু এঁকে দিল অবনী। কাপা কাপা গলায় বলে, হ্যাঁ অবন। খেয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল অবনী। বাজতে থাকলো তার মোবাইল। স্ক্রিনে জ্বলজ্বল করছে মাহফুজের নাম। রিসিভ করতে ওপাশ থেকে কাতর কণ্ঠস্বর ভেসে আসলো, খেয়েছিস? অবনীর ছোট্ট উত্তর, হুম। সবাই ভালো তো? হুম। অতঃপর দুজনেই নীরব। শুষ্ক ওষ্ঠ ভিজিয়ে নিল অবনী। শান্ত গলায় বলে, তুমি খেয়েছ? না। খাবো। ওহ। অবনী, সত্যি করে একটা কথা বলবি? বুক কেঁপে উঠল অবনীর। মাহফুজ ঠিক বলার কথা বলছে বুঝে গেল চট করে। এই ব্যাপারটার মুখোমুখি আর হতে চায় না সে। তড়িৎ গতিতে বলল, মা ডাকছে, পরে কথা হবে। দীর্ঘশ্বাস ফেলে কল কেটে দিল মাহফুজ। শীতকাল না হওয়া সত্ত্বেও ভাপা পিঠা বানানোর আয়োজন করেছেন ফাতেমা আমিন। চুলোর পাশে পিঁড়িতে গরম গরম পিঠা খাচ্ছে অবনী। মামুনুর রশিদ হাত মুখ ধুয়ে এলেন। মেয়ের পাশে পিঁড়ি পেতে তিনিও বসে পড়লেন। আবিদ উঠেনি বাবা। গরম গরম ভাপা পিঠা মুখে পুরে নিলেন মামুনুর রশিদ। মুখের পিঠা শেষ হতেই বললেন, জমিদার সাহেব এত তাড়াতাড়ি উঠেন না। কথার ধরনে হেসে ফেলে অবনী। রাফিয়া খাতুনকে উদ্দেশ্য করে বলে, ফুফু পিঠা খাচ্ছ না কেন? পান মুখে দিছি এখন খামু না। বিরক্ত হয় অবনী। ঘুম থেকে উঠে পান খাওয়ার স্বভাবটা তোমার গেল না। খাওয়া শেষ হতেই মামুনুর রশিদ বলেন, চল মা পুকুরে যাই। তোর জন্য মাছ ধরব। খুশিতে চকচক করে উঠে অবনীর চোখ। মুখের পিঠা শেষ করে বলে, তাড়াতাড়ি চলো বাবা। আগে খেয়ে নে। আমার খাওয়া শেষ। আজকের রাতটাই বাড়িতে থাকবে অবনী। আগামীকাল এই সময় আবার ঢাকায় ফিরবে ট্রেনে। ট্রেনের টিকিটও কাটা শেষ। আর যাবে না কখনো বাসে। এইবারে আক্কেল হয়েছে। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন ফাতেমা আমিন। রাতটা পেরোলে আবার মেয়ে দূরে চলে যাবে। বুকটা কেমন জ্বলছে। 2 দিন বাড়িটা কেমন ভরা ছিল। মামা করে বাড়ি মাথায় তুলেছে মেয়েটা। কালকের পর নীরব হয়ে যাবে। চোখ টলমল করছে অবনীর। 2 দিন চোখের পলকে চলে গেল। তোর ফুফুকে তোকে আদর করে তো? কিছুক্ষণ চুপ থাকে অবনী। মায়ের হাতটা বুকে জড়িয়ে বলে, ওই মানুষটা তোমার মতো স্নেহ না করলে হয়তো আমি ওখানে থাকতে পারতাম না মা। ফুফুর কাছে নিজের 2 ছেলেমেয়ে যেমন আমিও তেমন। আমি যে তার মামাতো ভাইয়ের মেয়ে। কখনো সেই চোখে দেখেনি। সর্বদা সন্তান স্নেহ করে। আবারও মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তিনি। অবনী। হুম। রক্তশ্বাস ফেলে তিনি বলেন, না কিছু না। ফিচেল হাসে অবনী। মা কি জানার জন্য ইতস্তত করছে বুঝল। ভয় পেও না মা। তোমাদের অসম্মান হয় এমন কোনো কাজ করব না। ঢাকায় ফিরেছে অবনী। ফাতেমা আমিন অনেক রকমের পিঠা বানিয়ে দিয়েছেন। নাস্তায় ফাতেমা আমিনের বানানো নকশি পিঠা খাচ্ছে সবাই। খাওয়া শেষ হতেই নাদিয়া রুমে গেল। আফসানা খানম গেলেন রুমে। টেবিলে শুধু অবনী আর মাহফুজ। মাহফুজের মোবাইল রিং হতেই রিসিভ করে সে। লাউডে দিয়ে মোবাইল টেবিলের উপর রাখল। শালা কই তুই? একটু পরেই মিটিং শুরু হবে। খাওয়া থামিয়ে মাহফুজের দিকে তাকিয়ে রইল অবনী। কথার শুরুতে কেউ এসব কথা বলে। চোখে চোখ পড়ে দুজনের। দৃষ্টি নামিয়ে নেয় অবনী। তবে মাহফুজ দৃষ্টি সরালো না। নাস্তা করছি। কতক্ষণ লাগে নাস্তা করতে? হবু শাশুড়ি তার জামাইয়ের জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে। একটু সময় নিয়ে খাবো না? কত যত্ন করে বানিয়েছে এগুলো। হতভম্ব হয়ে গেল অবনী। ব্রুকুচকে তাকায় মাহফুজের। ব্যাপারটা অন্য কারো সাথে শেয়ার করেছে ভেবে রাগ বাড়ল তার। রাগে ধীরে ধীরে লাল হয় নাকের ডগা। পিঠা তো নয় যেন অমৃত। রাগে দাঁত কিরমির করতে করতে চলে গেল সে। লাঞ্চ আওয়ারের পর মাহফুজকে কল করে অবনী। হঠাৎ করে অবনীর কল আসায় অবাক হয় মাহফুজ। কল কেটে ব্যাক করে সে। আজ সূর্য কোন দিকে উঠল? অবনী কিছু না বলে হিস 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 করছে। রেগে আছিস কেন? কেউ কিছু বলেছে? আসবো আমি। অবনী কঠিন গলায় বলল, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আহাম্মক হয়ে গেল মাহফুজ। আমি আবার কি করলাম? তোমার এসব কথাবার্তা যে আমার অস্বস্তি বাড়ায় বুঝো না। এটা সামনাসামনি না বলে মোবাইলে বলছিস কেন? নাকি সামনাসামনি বলার সাহস নেই? না নেই। আমি ঢাকা শহরে তোমার সাথে প্রেম করতে আসিনি। পড়াশোনা করতে এসেছি।
তো আমায় ভালোবাসলে আমি কি তোর বইখাতা ছিঁড়ে ফেলব? হতাশা মিশ্রিত শ্বাস ফেলে অবনী। মাহফুজের এমন গাছাড়া ভাব তার মোটেও ভালো লাগছে না। একরোখা স্বভাবের ছেলেটা নিজের সিদ্ধান্তে অটল। কিভাবে বুঝাবে সে? রাগে জেদে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। কড়া ভাষায় কতগুলো কথা বলতে গিয়েও পারে না। গলায় আটকে আসে। মন মস্তিষ্ক বাধা হয়ে দাঁড়ায়। তুমি বুঝতে চাইছো না কেন? মাহফুজ হাস্যরসাত্মক গলায় জবাব দেয়। তো বুঝা আমাকে। আমি তো বুঝতে চাই। তুই বুঝাবি আর আমি বুঝবো। চাপা আর্তনাদ করে অবনী পুনরায় বলে। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু হলে চলে যাব। মাহফুজ ভাবলেশহীন গলায় বলে। তোর ফুফুকে কি বলে যাবি? ফুফু তোমার ওই পাজি ছেলে আমায় ভালোবাসে। ভালোবাসি ভালোবাসি বলে মাথা খারাপ করে দেয়। বলে দেখ তোর ফুফুর কাছে। মুহূর্তেই অবনীর মুখটা পাংশুবর্ণ হয়ে ওঠে। এই কথাটা সে মরে গেলেও বলতে পারবে না। তাই তো মাহফুজ মজা নিচ্ছে। আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। কপালে চিন্তার ভাঁজ পড়ে মাহফুজের। কুচকায় ভ্রু। কি করবি তুই? উত্তর করল না অবনী। প্রশ্নটা ইচ্ছে করেই এড়িয়ে গেল। মাহফুজ আবারও চিন্তিত গলায় শুধায়। কি করবি তুই? অবনীর নিঃশ্বাসের আধান ছাড়া কিছুই কর্ণগোচর হলো না মাহফুজের। এর পরপরই কল কেটে দিয়েছে সে। চিন্তা বাড়ল মাহফুজের। অবনী কি করতে পারে তার সমীকরণ মিলাতে লাগলো। কোনোভাবেই সমীকরণ মিলাতে পারল না সে। উত্তর জানার আশায় আবার কল করে অবনীর নাম্বারে। দুবার রিং হওয়ার পর কেটে গেল। মাহফুজ আবারও কল করতে অবনী কল কেটে মোবাইল বন্ধ করে ফেলল। অবনীর নাম্বারটার দিকে সরস চোখে তাকিয়ে রইল মাহফুজ। রুর স্বরে বিড়বিড় করে আওড়ায়। তুই যত বাড়াবাড়ি করবি তার থেকে কয়েক গুণ বেশি বাড়াবাড়ি আমি করব। ঘড়ির কাঁটা কেমন চোখের পলকে শেষ হয়ে যায়। কখনো থমকায় না। কখনো স্থির হয় না। নিজের মতো অবিরাম ঘুরতেই থাকে। কখনো বলে না এই তোমার সুখের সময় একটু দাঁড়ালাম। সুখটা অনুভব করে নাও। সে চলছে তার মতো। পাছে কি হচ্ছে বা হয়ে গেছে তা দেখার সময় নেই। অবনী প্রতিনিয়ত মাহফুজকে এড়িয়ে চলার বিশাল অঙ্ক কষে মন মধ্যে। বইয়ে মুখ ডুবিয়ে থাকে সর্বক্ষণ। সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকে বলে বিরক্ত হয় নাদিয়া। ভ্রুকুচকে নাক উঁচু করে তাকিয়ে থাকে অবনীর দিকে। মাঝে মাঝে বিরক্ত হয়ে নাদিয়া বলে, বিদ্যাসাগরও বোধ হয় তোর মতো পড়তো না। পড়াশোনার বাইরেও জীবনটাকে উপভোগ করতে হয়। সারাদিন পড়তে পড়তে পাগল হয়ে যাবি তুই। তবে সেসব গায়ে মাখে না। সে তো পড়ে না। কেবল হৃদয়ে আঘাত হানা চাহনি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কারো প্রেমে মুখ থুবড়ে পড়া থেকে নিজেকে সংযত রাখে। নিজের মনের সুপ্ত অনুভূতি আড়াল করে রাখে। ভালোবাসায় সাড়া দেওয়ার ভয় পালিয়ে বাঁচে সে। বেশ কিছু দিন কেটে গেছে। নিজেকে আরো গুটিয়ে নিয়েছে অবনী। খুব প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না সে। আর মাহফুজ বাসায় আসলে তো নাই। কখনো সখনো ভুলে সকালে কিংবা রাতে খাবার টেবিলে দুজনের দেখা হয়ে যায়। চোখে চোখ পড়ে। অবনী অপরাধীর মতো নত করে দৃষ্টি। আর মাহফুজের চোখে থাকে হাজারো অভিযোগ আর অভিমান। যেদিন খাবার টেবিলে অবনী না আসে সেদিন কাতর চোখে দরজার পানে চেয়ে থাকে মাহফুজ। এই বুঝি অবনী আসবে। তার কাতর চোখে তৃষ্ণা মিটবে। মাঝে মাঝে মাহফুজের চোখের তৃষ্ণা মিটে তো মাঝে মাঝে তৃষ্ণার্ত আখি জোড়া নিয়েই ঘুমোতে যায় সে। তৃষ্ণার্ত আখি জোড়ায় কখনো ঘুম দেখা দেয় আবার কখনো দেয় না। সাই সাই করে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে নিমেষহীন। নির্ঘুমই কেটে যায় রাত। খাবার টেবিলে আজও মুখোমুখি বসে আছে মাহফুজ আর অবনী। অবনীর সম্পূর্ণ মনোযোগ খাবারে হলেও মাহফুজ আর চোখে বারবার তার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা আন্দাজ করতে পেরে মুখটা গম্ভীর হয় অবনীর। অবনীর খাওয়া প্রায় শেষের দিকে। আফসানা খানমকে ডাকে সে। ফুফু। তিনি জবাব দিলেন, হুম। আমি একটা টিউশন পেয়েছি। খাওয়া বন্ধ করে অবনীর দিকে তাকালেন তিনি। মাহফুজও কপাল কুঞ্চিত করে চেয়ে রইল। হঠাৎ টিউশন? তোর বাবা জানে? অবনী এক পলক মাহফুজের তাকায় তাকায়। তারপর নত স্বরে বলে, মায়ের মতো টিচিং প্রফেশনটা আমারও প্রিয়। অফারটা যেহেতু পেয়েছি তাই আর না করিনি। ভাবছি শিক্ষক বিবিএ কমপ্লিট হলে নিবন্ধনটা করে ফেলব। পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখিস। তা কয়টা থেকে টিউশন? বিকেল থেকে। আকস্মাৎ শব্দযুগে হাসতে লাগলো মাহফুজ। হাসির শব্দ শুনে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকায়।
এভাবে হাসছিস কেন? আফসানা খানম ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন। কতক্ষণ পেট চেপে হাসে মাহফুজ। তারপর কোনো রকম হাসি থামিয়ে বলে, কিছু না, অফিসের একটা ঘটনা মনে পড়েছে, তাই হাসলাম। তিনি ওহ বলে আবার খাওয়ায় মনোযোগ দিলেন। মাহফুজকে তীক্ষ্ণ নজরে একবার দেখে টেবিল ছেড়ে উঠে গেল অবনী। পড়তে পড়তে বুকের উপর বই রেখে ঘুমিয়ে পড়েছে নাদিয়া। অবনীর চোখ নিভু নিভু করছে। নিদ্রা ভর করেছে দুই চোখের পাতায়। বইটা বন্ধ করে ফেলল সে। বাকি পড়া সকালে শেষ করা যাবে। তৃষ্ণা পেল তার। রুমে থাকা জগটায় হাত দিয়ে দেখল সম্পূর্ণ খালি এটা। তপ্ত শ্বাস ফেলে সে জগটা নিয়ে রুম থেকে বের হয় ফিল্টার থেকে পানি আনার জন্য। ড্রয়িং রুমের টিভিতে খেলা চলছে। খেলা দেখছে মাহফুজ। অবনী জগ নিয়ে হনহনিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। মিনিট পাঁচেকের মাথায় পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসতে নিলেই পিছু ডাকে মাহফুজ। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? পা থমকে যায় অবনীর। মাহফুজের ডাকটা উপেক্ষা করে চলে আসতে নিলেই মাহফুজ তীক্ষ্ণ স্বরে বলে, সামনে এক পাও এগুবি ন। তোর সাথে কথা আছে আমার। জগটা দুহাতে জড়িয়ে সেখানেই স্থির আর অনড় রইল সে। যারা নিজেদের চালাক ভাবে তারা যে আসলে বকা সেটা জানিস। মুখে কুলু পেটেছে অবনী। মুখটা কালো করে নিরুত্তর রইল সে। এই বুঝি তোর ব্যবস্থা, রুম থেকে বের না হওয়া, আমার থেকে পালিয়ে বাঁচার জন্য বিকেলে টিউশন করা। একটু বাচ্চামো হয়ে গেল না? ম্যাম, আমি তো বিকেলে বাসায় থাকি না, ফিরি তো সন্ধ্যার পরে। অবনী সরস চোখে তাকায় মাহফুজের দিকে। মাহফুজ ব্যঙ্গ করে বলে, আমার থেকে দূরে দূরে থাকার জন্য আরো ভালো ফন্দি আটতে পারতি। এটা একেবারে নরবরে। হকচোকায় অবনী। তবে মাহফুজকে বুঝতে দিল না। খর গলায় জবাব দেয়, এখন কি আমার সকল থাকতে পারবে না? মাহফুজ হেয়ালি করে বলে, ওমা তাই বুঝি। তা এতদিন এই শখটা কোথায় ছিল? আগে তো কখনো শুনিনি। হঠাৎ করেই বা উদয় হলো কেন? ধরা পড়ে যাওয়ায় হাতের জগটা চেপে ধরে সে। হটকারিতায় সময়ের দিকে খেয়াল ছিল না তার। মাহফুজের মুখোমুখি হওয়ার ভয় থাকে সকালে আর রাতে। এই দুটো সময় টিউশন রাখার দরকার ছিল। অবনীর ধরা পড়ে যাওয়া মুখটা দেখে নৈশব্দে হাসে মাহফুজ। মাগরিবের পর টিউশন শেষ হলে কল করিস একটা। দুজন না হয় একসাথেই ফিরলাম বাসায়, বলেই চোখ মারল সে। অবনী দাঁত কিরমির করে রুমে চলে গেল। দুদিন পরের কথা। সকাল 6:30। ফজর নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল মাহফুজ। ফজরের পরে ঘুমানো তার অভ্যাস। কিন্তু আজ এপাশ ওপাশ করেও ঘুম ধরা দিল না তার চোখে। বাধ্য হয়ে ড্রয়িং রুমে এলো সে। আফসানা খানম বাইরে থেকে বাসায় ঢুকে সোফায় মাহফুজকে শুধালেন, আজ এত সকাল সকাল উঠে পড়লি? ফজর নামাজ পড়ে আর ঘুম আসেনি? তুমি এত সকাল কোথা থেকে এলে? অবনীকে এগিয়ে দিয়ে এলাম। কপালে ভাঁজ পড়ে মাহফুজের। কেন, আবার কোথায় গেল? টিউশনে। টিউশন তো বিকেলে, না সকালে। সময় পরিবর্তন করেছে। কিছু খেয়ে গেল না মেয়েটা? তাড়াহুড়ো করে চলে গেল, বলেই রান্নাঘরের দিকে অগ্রসর হলেন তিনি। সকালের নাস্তার আয়োজন করতে হবে। ঘুম না হওয়ায় এমনিতেই মাথাটা ভার ছিল মাহফুজের। কথাটা শুনে মুহূর্তেই মেজাজ চটে গেল তার। বেশি চালাকি ভালো না অবনী। আমিও দেখি আমার থেকে দূর যাওয়ার জন্য ঠিক কি কি করতে পারিস তুই। কোনো এক গভীর রাত। গভীর নিদ্রায় নিমজ্জিত সবাই। ঘুম নেই শুধু মাহফুজের চোখে। রান্নাঘরে কিছু একটা ঘাটাঘাটি করছে সে। আর একটু পর পর মোবাইল দেখছে। প্রয়োজনীয় সবকিছু নিয়ে নিজের রুমে গেল। এবং রুমের দরজা ভালো করে এঁটে দিল যেন শব্দ বাইরে না যায়। তারপর হ্যান্ড বিটার দিয়ে কিছু একটা বিট করতে লাগে। রাত তখন 2:30। ওভেনে কিছু একটা বানিয়ে নিজের রুমের দিকে গেল সে। অবস্থা নাজেহাল তার। কপালে গালে ময়দা শুকিয়ে লেগে আছে। দেরি করে না সে অবনীর নাম্বারে কল করে। প্রথমবার রিসিভ না করলেও দ্বিতীয়বারে রিসিভ করে। ঘুম ঘুম গলায় বলে, হ্যালো, কে? অবনীর ঘুম জড়ানো কণ্ঠ শুনে থমকায় মাহফুজ। হাত পা অসাড় হয়ে এলো তার। কণ্ঠে যেন মাদকতা মিশানো। ফাঁকা ঢোক গিলে মাহফুজ জবাব দেয়, আমার রুমে আসবি একটু? কান থেকে মোবাইল সরায় অবনী। স্ক্রিনে মাহফুজের নাম জ্বলজ্বল করছে। সময় দেখল। খর গলায় বলে, এত রাতে তোমার রুমে কেন যাব? একটু দরকার ছিল। ভয় হলো অবনীর। পুরুষ মানুষ আশ্রয়স্থল, ভরসার স্থল।
কোনো কোনো সময় সেই পুরুষ মানুষই বিপদের কারণ হয়ে ওঠে, ধারণ করে ভয়ঙ্কর রূপ। যদি ভালোবাসা পাওয়ার প্রবল আকাঙ্ক্ষায় কোনো ভুল কাজ করে বসে, দুই তরফের সম্মান নিয়ে টানাটানি হবে। অবনী তৎক্ষণাৎ সোজা সাপটা ভাষায় জবাব দিল, এত রাতে যেতে পারবো না, যা দরকার সকালে মিটিয়ে নিও। মোবাইল রেখে দিতে নিলেই মাহফুজ কাতর গলায় বলে, ভয় পাচ্ছিস? আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি। একটু আয় প্লিজ, সকালে মিটিয়ে নিতে পারলে তো আর এখন আসতে বলতাম না। অবনী কিছু না বলে চুপ রইল। মাহফুজ অনুনয় করে, আয় প্লিজ, 10 মিনিট, এরপরে চলে যাস। কিছুক্ষণ থম মেরে বসে রইল অবনী। মিনিট 10 যাওয়ার পর উঠে গেল সে। অবনী উঠে যাওয়ার পরে ধপ করে চোখ মেলে তাকায় নাদিয়া। গুটি গুটি পায় মাহফুজ রুমের যেতেই নিজ হাতে বানানো কেকটা অবনীর সামনে এলে বলে নমনীয় স্বরে বলে, শুভ জন্মদিন। চমৎকৃত হয় অবনী। আজ তার জন্মদিন মাথায় ছিল না। আশ্চর্যান্বিত চোখে মাহফুজের দিকে তাকিয়ে রইল অপলক। মুখের অবস্থা দেখে হাসি পেল তার। খেয়ে দেখ কেমন হয়েছে। সময় বের করে একটা বেকিং ক্লাস করেছি। পুরুষ মানুষ তো তাই সব গুলিয়ে যায়। তাই ইউটিউব দেখে সম্পূর্ণ করলাম। মানুষটার পাগলামি দেখলে কেমন জানি করে অবনীর বুকের ভেতরটায়। একটু ভালোবাসা পাওয়ার জন্য মানুষটার কত আয়োজন। অবনী কাপা কাপা হাতে একটু কেক মুখে নিল। মুখে নিতেই চোখ মুখ কুঁচকে এলো তার। বিষিয়ে উঠল মুখের ভেতরটা। অবনীর মুখের অভিব্যক্তি দেখে মাহফুজ বলে, ভালো হয়নি। জবাব না দিয়ে বহু কষ্টে মুখের কেকটা গিলে অবনী। একটু কেক নিজেও মুখে দেয় মাহফুজ। মুখে দিতেই তড়িঘড়ি করে ফেলে দিল সেটা। মাথা চুলকে বলে, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে চিনি আর লবণের পার্থক্য বুঝতে পারিনি। নিজের মায়ের জন্য কখনো এমন পাগলামো করেছ? অবনীর প্রশ্নটা বুঝল না মাহফুজ। নির্বোধের মতো তাকিয়ে রইল। ফুফুর জন্য কখনো এমন পাগলামো করেছ? সেম কাজটা ফুফুর জন্য করলে কত খুশি হতো জানো? কখনো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ? মাহফুজ শান্ত গলায় জবাব দেয়, না, মায়ের জন্য কখনো এমন পাগলামো করার প্রয়োজন পড়েনি। কেননা গর্ভে আসার পরপরই না দেখেই ভালোবেসেছিল মা। আর ভূমিষ্ঠ হওয়ার পর ক্রমান্বয়ে সেই ভালোবাসার মাত্রা কেবল বেড়েছে। মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আলাদা করে ইমপ্রেস করতে হয়নি তাকে। ইমপ্রেস করতে হয় তাকে যে ভালোবাসা বুঝে না, সবকিছু বুঝেও না বুঝার ভান করে। মাহফুজের রুম থেকে এসে মাত্রই শুয়েছে অবনী। আচমকা নাদিয়া বলে উঠল, বাহ, প্রেম তো জমে ক্ষীর। ভাই আমার রাত বিরাতে কেক বানাচ্ছে, প্রেমিকাকে ডেকে নিয়ে খাওয়াচ্ছে। তা মাকে বলবো নাকি তার ঘরে বউ আসার সময় হয়েছে? নাকি বলবো, আমার ফুপি হওয়ার মন চাইছে খুব, শিখিয়ে দে না প্লিজ। অবনী জবাব না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। কথা বাড়ালেই নাদিয়া মজা নেওয়া শুরু করবে। একটা ডিল কনফার্ম করতে এসেছে সাইফুল আর মাহফুজ। মিটিং ফিক্স করা হয়েছে রেস্টুরেন্টে। ক্লায়েন্ট আসতে অনেক দেরি। 2 কাপ কফি অর্ডার করে দুজনেই আলোচনা করতে লাগলো কিভাবে প্রজেক্টটা প্রেজেন্ট করবে। কিভাবে প্রেজেন্ট করলে ক্লায়েন্টদের পছন্দ হবে। বস বিশ্বাস করে দুজনকে দায়িত্ব দিয়েছে। ডিলটা কনফার্ম করতেই হবে। আচমকা অবনীর কণ্ঠস্বর পেয়ে চমকায় মাহফুজ। মনে ভুল ভেবে ফাইলে মনোযোগ দিল। অবনীর হাসির শব্দ পুনরায় কানে আসতেই আশেপাশে নজর বুলায় সে। অদূরে বসে আছে অবনী। সুচালো হয় মাহফুজের চাহনি। ভাবল হয়তো নাদিয়ার সাথে খেতে এসেছে। কিন্তু পরক্ষণে সেদিনের সেই ছেলেকে দেখে স্থির হয় চাহনি। শান্ত চোখে নিনির্মেষ তাকিয়ে রইল। চোখে না আছে রাগ, না আছে ক্রোধ। জোয়ারের আগে নদী যেমন শান্ত থাকে ঠিক তেমন নিজের মতো বকবক করে যাচ্ছে সাইফুল। মাহফুজের সারা শব্দ না পেয়ে বলে, কিরে কথা বলছিস না কেন? মাথা তুলে তাকাতেই দেখল মাহফুজ অন্যদিকে স্তিমিত চোখে তাকিয়ে আছে। দৃষ্টি অনুসরণ করে সেদিকে নেত্রপাত করতে নজরে এলো অবনীকে। অবনীর পাশে ছেলেটাকে দেখে ভ্রু কুঁচকায় সে। অবনী না এটা? প্রশ্নটা শুনল না মাহফুজ। তার মন এখানে নেই। তার মন খিলখিল করে হাসতে থাকা অবনীর দিকে। প্রাণখোলা হাসিতে মেয়েটাকে কেমন মিষ্টি লাগে। অথচ তার মুখোমুখি হলেই মেয়েটা মুখটা গম্ভীর করে রাখে। তার সাথে এভাবে কখনো হাসেনি। সাইফুল কাঁধে হাত রাখতেই চমকায় সে। অবনীর পাশে ছেলেটাকে চিনিস? দীর্ঘশ্বাস ফেলে মাহফুজ জবাব দেয়, চিনি না। মোবাইল বের করে ডায়াল করে নাদিয়ার নাম্বারে। সাথে সাথেই রিসিভ করে সে।
মাহফুজ কোনো ভনিতা ছাড়াই প্রশ্ন করল, অবনী কোথায়? মাত্রই বাসায় ফিরেছে নাদিয়া। ভাইয়ের প্রশ্ন শুনে মুখ টিপে হাসল সে। অবনীর নাকি কি কাজ আছে? কাজ শেষ হতে নাকি দেরি হবে, আমার ভালো লাগছিল না, তাই বাসায় চলে এসেছি। জিজ্ঞেস করিসনি কি কাজ হবে? হয়তো কোনো দরকারি কাজ, তাই আর জানতে চাইনি। আর কথা না বাড়িয়ে কল কেটে দেয় মাহফুজ। শুকনো গলায় বলল, দরকারি কাজ রেস্টুরেন্টে, তাও একটা ছেলের সাথে। ভালো, কিচ্ছু বলবি না তুই ওকে? কি বলবো, ও তো আর ছোট না। যার যার পছন্দ থাকতেই পারে। কাজে কনসেন্ট্রেট কর। ডিলটা আমাদের কনফার্ম করতেই হবে। মিটিংয়ের সময় বদলেছে, এখন হবে না, রাতে আসবে তারা। আর রাতেই মিটিং হবে। বিরক্ত হয় দুজনই। শালার বড় বড় কোম্পানিগুলো নিজেদের কিভাবে কে জানে। সবকিছু রেডি করলাম আর এখন বলে আসবে না। সাইফুলের কণ্ঠে রাগের আভাস। ফাইলগুলো ব্যাগে নিয়ে মাহফুজ বলে, সে যাই বল, আরও একটু সময় পেলাম প্রজেক্টটাকে আরও একটু গোছানোর। এই প্রজেক্টটা কিন্তু তোর আর আমার জন্য টার্নিং পয়েন্ট। প্রমোশনের ব্যাপার আছে। তারপর আশেপাশে ওয়েটারকে খুঁজল। 2 টেবিল পরে একজন দাঁড়িয়ে আছে। মাহফুজ বড় গলায় ডাকল, এক্সকিউজ মি। সোহেলের সাথে কথা বলার মাঝখানে সহসা মাহফুজের আওয়াজ পেয়ে চমৎকৃত হয় অবনী। হাত পা ঠান্ডা হয়ে এলো তার। যদি তাকে আবারও সোহেলের সাথে দেখে কোনো সিন ক্রিয়েট করে মাহফুজ। ভয়ে বুকের ধুকপুকানি শুরু হলো। চোখে মুখে ভর করে আতঙ্ক। এনিথিং রং অবনী? এমন করছো কেন? ভয়ে গলা দিয়ে শব্দ বের হয় না তার। তবে এই ভয়টা কেন পাচ্ছে? মানুষটা কষ্ট পাবে বলে। আরে তুই ওদিকে কোথায় যাচ্ছিস? রক্তশূন্য হয়ে পড়ে অবনীর মুখ। ওদিক বলতে তাদের দিকেই বুঝিয়েছে, তা আর বুঝার বাকি নেই অবনীর। ঘামতে লাগলো সে। মাহফুজ কি তবে রাগারাগি করবে? তবে অবনীকে চমকে দিয়ে রেস্টুরেন্টের ওয়াশরুমের দিকে চলে গেল মাহফুজ। কি হয়েছে অবনী? শরীর খারাপ লাগছে। কিছু বলছো না কেন? ডাক্তারের কাছে নিয়ে যাব। অসহায় চোখে তাকায় অবনী। তার অন্তঃস্থলে অদৃশ্য ঝড়ের যে তাণ্ডব চলছে তা সে কাউকে বলতে পারবে না। ক্ষণকাল বাদে তাদের টেবিলের সামনে এসে দাঁড়ায় মাহফুজ। গলা শুকিয়ে এলো অবনীর। ভয়ার্ত চোখে তাকায় একবার মাহফুজের দিকে। চোখে চোখ পড়ে দুজনের। অবনীর চোখে ভীতি থাকলেও মাহফুজের দৃষ্টি একেবারে শান্ত। দুজনের দিকে এক পলক তাকিয়ে হনহনিয়ে চলে গেল সে। মাহফুজের এমন নীরবতা অবনীর ভয়টাকে আরো দ্বিগুণ করে দিল। রাগ ঝাড়লেও এতটা ভয় হতো না যতটা ভয় না তার নিস্তেজ চাহনি দিয়ে গেছে। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় সে। ব্যাগটা কাঁধে নিতে সোহেল বলে, ওমা চলে যাচ্ছ? আমার কথা শেষ হয়নি তো। অন্য একদিন কথা হবে। আমায় এখন উঠতে হবে। এক ছুটে বাইরে গেল। মাহফুজকে বলতে হবে তাদের মাঝে কিছু নেই। কিন্তু সে বেরুতে বেরুতে মাহফুজ চলে গেছে। আজকে পড়ায় মনোযোগ নেই অবনীর। নখ খুঁটছে সে। সন্ধ্যা পেরিয়েছে সেই কখন। কিন্তু মাহফুজের আসার নাম নেই। সে উৎকণ্ঠা হয়ে আছে মাহফুজকে সবটা বলার জন্য। আফসানা খানম ওদের রুমে এলেন। আজ মাহফুজের আসতে দেরি হবে। আমিও একটু পরে ঘুমিয়ে যাব। শরীরটা ভালো লাগছে না। নাদু কলিং বেল বাজলে দরজা খুলে দিস আর তোর ভাইকে খাবার গরম করে দিস। আমি গেলাম। মনে হচ্ছে এখন একটু না ঘুমালে মাথা ফেটে যাবে ব্যথায়, বলে তিনি চলে গেলেন। একটু একটু করে সময় বাড়ছে। ঘড়ির ডং ডং শব্দে ধ্যান ভাঙে অবনীর। 12টা বাজে। কিন্তু এখনো মাহফুজ আসেনি। পরপর কয়েকবার হাই তুলে নাদিয়া। বইটা হাতে নিলে আমি আর চোখে মুখে পথ দেখি না। কথা থেকে যে এত ঘুম আসে। তোর ভাইকে কল করে দেখ কথায় আছে। নাদিয়া 2বার কল দিলেও রেসপন্স করেনি মাহফুজ। বোন আমি গেলাম ঘুমের দেশে। আর পারছি না। বইয়ের লেখায় নিশ্চয়ই ঘুমের ঔষধ আছে। তোর লাভার আসলে দরজা খুলে দিস। তোদের মাঝে আর হাড্ডি হলাম না। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস নাদিয়া। অবনীর কথাকে তোয়াক্কা করল না নাদিয়া। বালিশ জড়িয়ে গভীর ঘুমে তলিয়ে গেল সে। ঘুম নেই অবনীর চোখে। টেনশনে ঘুম আসছে না তার। মিনিট 10 যেতেই নাদিয়ার ফোন বেজে উঠল। অবনী ডাকে নাদিয়াকে। ঘুম জড়ানো চোখে তাকায় সে। চোখ দুইটা টকটকে লাল। তোর ভাই ফোন করেছে। ফিরেছে নিশ্চয়ই। নাদিয়া হুম বলে আবারও ঘুমিয়ে গেল। ততক্ষণে কল কেটে পুনরায় বাজতে লাগলো মোবাইল। অবনী ভয় ভয় রিসিভ করে। নাদু দরজা খোল। আমি এসেছি।
ব্যাস এইটুকু বলেই কল কেটে দেয় মাহফুজ। অবনী গুটি গুটি পায়ে গিয়ে দরজা খুলল। মাহফুজ উবু হয়ে জুতো খুলছে। তাড়াতাড়ি খাবার গরম কর, পেটে ভীষণ খিদে। মাথা তুলে তাকাতেই চমকায় মাহফুজ। তপ্ত শ্বাস ফেলে পুনরায় বলে, ও তুই? আমি ভাবলাম নাদু বুঝি। যা ঘুমিয়ে পড়, খিদে নেই আমার। একটু আগেই তো বললে। ভুল বলেছি, বলে গটকটিয়ে নিজের রুমে চলে গেল মাহফুজ। 20 মিনিট পরে মাহফুজের দরজায় টোকা দেয় অবনী। রিনরিনে গলায় প্রশ্ন করল, হয়েছে তোমার? ভেতর থেকে জবাব এলো না। অবনী পুনরায় বলে, আসবো ভেতরে। এবারেও কোনো সারা শব্দ নেই। সাহস করে রুমে ঢুকে পড়ে অবনী। মাহফুজ মশারি টানাচ্ছে। খাবার গরম করেছি, খাবে চলো। বলেছি না, খাবো না। আমার জন্য খাবার গরম করতে গেলি কেন? গরম যখন করেই ফেলেছি, অল্প খেয়ে নাও। নিজের ভেতরকার চাপা অভিমান অবনীকে দেখাতে চাইছে না মাহফুজ। মেয়েটাকে দেখলে অভিমানটা তাজা হয়ে উঠছে। রাতে না খেয়ে থাকতে নেই। মাহফুজ রাশভারী স্বরে বলে, তুই যা, আমি আসছি। খাবার বেড়েছে অবনী। মাহফুজ এদিক ওদিক না তাকিয়ে সোজা এসেই খাওয়া শুরু করল। অবনী হাত কচলে আমতা আমতা করতে লাগে। সাজিয়ে গুছিয়ে রাখা কথাগুলো গলায় এসে আটকে আছে। এমন উসখুস করতে দেখে এক পলক অবনীর দিকে তাকিয়ে আবার খাবারে মনোযোগ দেয় মাহফুজ। অবনী অপরাধীর স্বরে বলে, আসলে দুপুরের ব্যাপারটা নিয়ে তুমি যা ভাবছো তা সত্যি নয়। খাওয়া থেমে যায় মাহফুজের। নিস্তরজ চোখে চাইল অবনীর মুখপানে। আমি কিছু ভেবেছি তোকে বলেছি কি? নাকি জানতে চেয়েছি ওই ছেলের সাথে তোর কি চলছে? তোর লাইফ, তোর মর্জি। এখানে তো আমার হস্তক্ষেপ নেই। না মানে? মানেটা তাহলে কি? আমি তোকে বলেছি আমায় কৈফিয়ত দে। বলিনি তো? তাহলে আমাকে সত্যটা বলার তোর কিসের এত তাড়া? আমি কি ভাবলাম না ভাবলাম এসব নিয়ে তো তোর মাথা ব্যথা থাকার কথা না। আমার ভাবনা নিয়ে তোর এত পরোয়া কিসের? সত্যটা বলার দায়বদ্ধতা কেন? নাকি আমি একবারও প্রশ্ন করেছি রেস্টুরেন্টে ওই ছেলের সাথে কি করেছিলি? যেখানে তোর আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই সেখানে সত্য মিথ্যা বিশ্লেষণ করার কোনো মানেই দেখতে পাচ্ছি না আমি। আমার ভাবনাটা না হয় আমার মাঝেই সীমাবদ্ধ থাকুক। হাত ধুয়ে উঠে পড়ে মাহফুজ। খাবার আর গলা দিয়ে নামবে তার। আমার মন জানান দিয়েছে তোকে আমি ভালোবাসি। আমার মনে হয়েছে আমার অনুভূতির কথা তোকে জানানো উচিত। বলা উচিত ঠিক কতটা আমি তোকে চাই। বলেছি তোকে, অনেক ভাবে বুঝিয়েছি। তুই বুঝেও না বুঝার ভান করলে তো এতে আমার হাত নেই। অবুঝকে বুঝানো যায়, কিন্তু যে বুঝেও বুঝে না তাকে বুঝানোর সাধ্য আমার নেই। তুই যেমন আমার থেকে দূরত্ব বাড়িয়েছিস আমিও না হয় আরো একটু বাড়ালাম দূরত্ব। এক জীবনে কি আর সব পাওয়া হয়? দূরত্ব বাড়ানোর কথা শুনে টলমলে চোখে তাকায় অবনী। ঠোঁট কামড়ে কান্না নিবারণের চেষ্টা চালালো। সে তো এটাই চায়। তবে এত কষ্ট কেন হচ্ছে? একতরফা প্রণয়ের লেলিহান শিখায় দগ্ধ হয়েছি আমি বারংবার। আর তুই আমার দগ্ধ হওয়াকে দূর থেকে কেবল উপভোগ করছিস। আমাকে ঝলসে যাওয়া অনুভূতির আর্তনাদ কখনো অনুভব করতে পারিসনি। হয়তো আর পারবিও না। তুই দূরত্ব চেয়েছিস, তবে বারুক দূরত্ব। কথাগুলো বলে দাঁড়ায় না মাহফুজ। নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে পিঠ ঠেকায়। বিড়বিড় করে আওড়ায়, এবার দগ্ধ হওয়ার পালা তোর। সোজা পথে যা আদায় করা যায় না, তার জন্য উল্টো পথ ধরতে হয়। দেখি কতদিন মনের সমস্ত আবেগ, অনুরক্তি লুকিয়ে রাখতে পারিস। কাউকে প্রণয়ের দহনে পুরাতে হলে বোধ হয় উল্টো নিজেকেই আগে পুড়তে হয়। ভালোবাসার অনলে নিজেকেই দগ্ধ হতে হয়। অপরপক্ষের মানুষটাকে ভালোবাসার সেই উদ্দীপনা স্পর্শ করে না। সে অনুভব করে না মানুষটার যন্ত্রণা। অবনীকে অভিতপ্ত করতে চেয়েছিল মাহফুজ। তার একতরফা প্রণয়ের লেলিহান শিখায় ভস্ম করে দিতে চেয়েছিল অবনীর ভেতরকার সমস্ত জেদকে। জানতে চেয়েছিল কেন তাকে কাছে টেনে নিচ্ছে না। তবে হয়েছে উল্টো। সে নিজে সেই কঠিন মানবীর প্রণয়লীলার প্রজ্বলিত শিখায় অঙ্গার হয়ে ফিরে এসেছে। তার গভীর প্রণয় ছুঁতে পারেনি প্রেয়সীর হৃদয়। ভেবেছিল ক্ষণকালের একটু দূরত্ব হয়তো দুজনকে কাছে টানবে। অবনী তার ভালোবাসায় সিক্ত হবে, জড়িয়ে নেবে ভালোবাসার চাদরে। তবে তা হয়নি। বেড়েছে আরো দূরত্ব। দুজনের মধ্যকার প্রাচীর হয়েছে আরো মজবুত। ভালোবাসার শীতল স্পর্শ ছাড়া এই প্রাচীর ভেঙে ফেলা সম্ভব নয়। কেবল ভালোবাসাই পারবে এই মজবুত, অটল প্রাচীরকে ভেদ করতে।
আরও একটা ঘটনা যেন তাদের মনের যে দূরত্ব আরও একটু বাড়িয়ে দিয়েছে। অভিমানের পর্দা বেসামাল ভাবে উঠছে মনের দরজায়। মাহফুজের ডেস্কে ফাইলের স্তূপ। আগামীকালের মধ্যে সবগুলো ফাইল চেক করে সাবমিট করতে হবে। চেক করার মাঝে মোবাইল বেজে উঠল তার। স্ক্রিনে মা নামটা জ্বলজ্বল করছে। মনোযোগ ফাইলে রেখে কল রিসিভ করে সে। হ্যাঁ মা বলো। কিছু লাগবে বাসায়? বাবারে, মেয়ে দুটো সেই সকালে বের হয়েছে, এখনো ফিরেনি। আমার খুব টেনশন হচ্ছে। আফসানা খানম আতঙ্কিত, ভয়ার্ত কণ্ঠস্বর শুনে কপালে ভাঁজ পড়ে তার। সময় দেখল। ঘড়ির কাঁটা 5টার ঘর ছুঁই ছুঁই। ফোন করে দেখেছ কোথায় আছে? চাপা আর্তনাদ করে উঠেন তিনি। কণ্ঠে একরাশ অসহায়ত্ব। করেছি তো। নাদিয়ার মোবাইল বন্ধ আর অবনীর মোবাইল রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। তুই যেভাবে পারিস মেয়ে দুটোকে এনে দে। আমার ভালো লাগছে না কিছু। দিনকাল ভালো না। যাওয়ার আগে খেয়েও যায়নি। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি দেখছি, বলে কল কেটে দিল মাহফুজ। কতক্ষণ থম মেরে বসে রইল মাহফুজ। সময়ের দিকে তাকিয়ে চিন্তারা বাসা বাঁধে মনের আনাচে কানাচে। মনের চাপা অভিমানকে পাশ কাটিয়ে বহুদিন পরে কল করে অবনীর নাম্বারে। একে একে 3বার কল করার পরও কোন রেসপন্স করেনি অবনী। ভয়টা বাড়ল। মস্তিষ্কে চরকির মতো ঘুরতে লাগলো একটা কথা, রাস্তায় কোনো বিপদ হলো না তো? বিলম্ব করল না, এক ছুটে বসে রুমে গেল সে। চেক করে রাখা ফাইলগুলো উনার সামনে রেখে বলল, স্যার, আমার এই মুহূর্তে ছুটি দরকার। ফাইলগুলো হাতে নিয়ে তিনি বললেন, আর 2 ঘন্টা পরে তো অফিস আওয়ার শেষই হয়ে যাবে। বাকি ফাইলগুলো চেক করে একেবারে যান। ইট আর্জেন্ট স্যার। আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভার্সিটি থেকে ফিরেনি। আমার মা খুব টেনশন করছে। তিনি জবাব না দিয়ে তাকিয়ে রইলেন। স্যার, ফাইলগুলো আমি সাথে করে নিয়ে যাচ্ছি। কালকের মাঝে মাঝেই চেক করে আপনার টেবিলে রাখব। আচ্ছা মাহফুজ সাহেব, আপনার বোনকে পেলে একটা টেক্সট করে দিয়েন। অনুমতি পেয়ে আর দাঁড়ায় না মাহফুজ। বাইক নিয়ে ছুটল ভার্সিটির দিকে। কথায় আছে, বিপদ যখন আসে তখন চারিদিক দিয়েই আসে। ট্রাফিকে আটকা পড়েছে মাহফুজ। সামনে গাড়ির লম্বা সিরিয়াল। পিছনে যাওয়ার পথ নেই। নিরুপায় হয়ে সেখানেই বসে রইল সে। আর একটু পরে পরে অবনীর নাম্বারে কল করে যাচ্ছে। ভয়, রাগ আর আতঙ্ক যেন একসাথে জড়ো হয়েছে। একবার মন বলছে হাতের কাছে পেলে ঠাটিয়ে চড় লাগাবে। আরেকবার মন বলছে কিছু বলবে না সে। বিনিময়ে ওরা ভালো থাকুক। পশ্চিমাকাশে ঢলে পড়েছে সূর্য। দিনের আলো নিভু নিভু করছে। মাহফুজ অপেক্ষা করছে জ্যাম ছাড়ার আর এদিক ওদিক তাকাচ্ছে। বর্তমানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। হঠাৎই তার চোখ আটকায় ট্রাফিক সিগন্যালের অপর পাশের শপিং মলে। অবনী আর নাদিয়া বের হয়েছে, সাথে একটা ছেলে। মুখে মাস্ক থাকায় ছেলেটাকে চিনা গেল না। অবনীর হাতের ঘড়ির দিকে তাকিয়ে ছেলেটাকে কি যেন বলল। তারপর ছেলেটার পিছু পিছু পাশের রেস্টুরেন্টে চলে গেল। এতক্ষণ মনের মাঝে বর্ষর বিপদের হওয়ার যে ভয় আর আতঙ্ক বাসা বাঁধেছিল, তা মুহূর্তেই বদলে গেল তীব্র ক্ষোভে। প্রগাঢ় ক্রোধে মুখের অভিব্যক্তি বদলে গেল তার। চোখজোড়াই লাল। রাগ নিয়ন্ত্রণ করার জন্য হাত মুষ্টিবদ্ধ করে নিল। মাথা উঁচিয়ে তাকায় সামনের সারি সারি গাড়ির দিকে। বেশ সময় লাগবে জ্যাম ছুটতে। বাইক থেকে নেমে দাঁড়ায় সে। পকেট থেকে মোবাইল বের করে কল করল আফসানা খানমের নাম্বারে। রিসিভ হওয়ার সাথে সাথে, ওদের পেয়েছি, বলে কল কেটে দিল। উনাকে কিছু বলার সুযোগ দিল না। তারপর হনহনিয়ে গেল রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে গিয়ে চারপাশে নজর বুলায় মাহফুজ। তারপর নজরে এলো নাদিয়া আর সোহেল নামক ছেলেটিকে। ছেলেটাকে দেখে রাগের পারদ আরও কয়েক গুণ বেড়ে গেল তার। মাথায় রক্ত চেপে গেল। দ্রুত কদম ফেলে গায়ের সর্বস্ব শক্তি দিয়ে চর বসিয়ে দিল নাদিয়া গালে। আশেপাশের মানুষ কাউকে তোয়াক্কা করল না। রাগে গাড়িরই করছে তার। মেনু কার্ড দেখছিল নাদিয়া, আচমকা গালে চরের অস্তিত্ব পেয়ে থমকে গেল সে। সামনে মাহফুজকে দেখে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। ভয় থরথর করে কাঁপতে লাগল। গালে হাত দিয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল নাদিয়া। মাহফুজ রাগে গোজগোজ করছে। অবনী ওয়াশরুমে গিয়েছিল। ফিরে এসে এমন একটা দৃশ্য দেখবে ভাবতে পারেনি। দৌড়ে নাদিয়া কাছে এসে আগলে নিল তাকে। কি করছো তুমি? আশেপাশের মানুষ দেখছে। মাহফুজ ঠোঁটের কাছে আঙুল এনে বলে, হুসস।
একদম কথা বলবি না। নাদিয়ার দিকে আঙুল তাক করে বলল, জীবনে রেস্টুরেন্টে খাসনি? নাকি রেস্টুরেন্ট জীবনে দেখিসনি? তুমি কিন্তু। ধমকে উঠে মাহফুজ, তোকে আমি চুপ থাকতে বলেছি অবনী। গভীর তমসা ঘনীভূত হয় অবনীর চোখে মুখে। আমার মা সেই দুপুর থেকে টেনশন করতে করতে মরছে। আর তোরা ছেলে নিয়ে ঘোরাঘুরি করছিস। একটা বার কল করে বলে দিলে মানুষটার এত টেনশন করা লাগে না। কথায় থাকে মোবাইল। মোবাইল মানুষ সাথে কেন রাখে? এটা শোপিস, সাজিয়ে রাখার জিনিস। ছেলেদের সাথে এত ঘোরাঘুরি শখ থাকলে তুই একা ঘুর না। আমার বোনকে কেন টেনে আনছিস? নাকি ছেলে সাথে থাকলে দিন দুনিয়ার খবর থাকে না? শেষের কথাটায় চমকায় অবনী। মাথা উঁচিয়ে চারপাশ দেখল। সবাই কেমন তামাশা দেখছে। চোখ ঝাপসা হয়ে এলো তার। অপমানে, লজ্জায় ফোপাতে লাগলো সে। দেখুন, আপনি ভুল বুঝছেন। ওদের কোনো দোষ নেই। হাত দিয়ে সোহেল নামক ছেলেটিকে থামিয়ে দেয় মাহফুজ। ফ্যামিলি ম্যাটারে আপনি ইন্টারফেয়ার করবেন না। আমি আমার বোনকে শাসন করছি। আমি আপনার কাছে কিছু জানতেও চাইনি। যে কিছু এক্সপ্লেন করতে আসবেন না। নাদিয়ার হাতটা শক্ত করে ধরে মাহফুজ টানতে টানতে বাইরে নিয়ে চলে গেল। সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো অবনী। কান্নার প্রকোপে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার শরীর। সোহেল অপরাধীর সুর টানে, সরি অবনী, আজ আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো। ব্যাগটা কাঁধে ঝুলায় সে। মলিন, বিষাদভারাতুর কণ্ঠে বলে, তোমার দোষ নেই। সব দোষ আমার নিয়তির। হির হির করে টানতে টানতে বাইরে এসে হাত ছেড়ে দিল নাদিয়া। বাইকের কাছে যেতেই নাদিয়া শুষ্ক ঠোঁট জোড়া জিহ্বা দ্বারা ভিজিয়ে নিল। ভয়ার্ত কণ্ঠে বলল, অবনী, যার সাথে ডেংডেং করে শপিং করতে এসেছে সেই পৌঁছে দিবে। অবনীর রিকশা এসে থামল বিল্ডিংয়ের সামনে। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। সোডিয়ামের টিমটিম আলোয় জ্বলজ্বল করছে চারপাশ। রিকশা থেকে নামে অবনী। ভাড়া মেটানোর জন্য ব্যাগে হাত দিতেই দেখল 1000 টাকার একটা নোট ছাড়া আর কিছু নেই। মোবাইল বের করে সে। অসংখ্য মিসকল দেখে দীর্ঘশ্বাস ফেলে সে। ডায়াল করে আফসানা খানমের নাম্বারে। 2 বার রিং হতেই তিনি রিসিভ করেন তিনি। ওরা সেই কখন বাসায় চলে এসেছে। তুই কোথায় অবনী? 80 টাকা নিয়ে নিচে নামতে পারবে ফুফু? ভাঙতি টাকার জন্য ভাড়া দিতে পারছি না। তিনি আচ্ছা বলে মিনিট পাঁচেকের মাথায় নিচে নেমে এলেন। টাকাটা রিক্সাওয়ালাকে দিয়ে বলেন, আমার কাছেও ভাঙতি ছিল না, মাহফুজের থেকে নিলাম। তোরা যে কি করিস না। আমার কত টেনশন হচ্ছিল জানিস। একটা বার কল করে বলে দিবি না? দীর্ঘশ্বাস ফেলে অবনী। মোবাইল সাইলেন্ট ছিল ফুফু। এমন ভুল আর হবে না। আর কথা বাড়ায় অবনী। অন্য মনস্ক হয়ে একটা একটা করে সিঁড়ি বাইতে থাকে। আফসানা খানমো কথা বাড়ালেন না। দেরি করে আসার জন্য কিংবা কল রিসিভ না করার জন্য বকতে পারতেন তিনি। তবে তা করেননি। বকাবকি করা উনার মোটেও পছন্দ না। বকাবকি করলে অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। উনার ধারণা মতে ছেলেমেয়েদের ভালোবেসে সবকিছু বুঝাতে হয়। তবেই হাসি মনে আদেশ মানে তারা। কথা শুনে। তাছাড়া দেরির কারণ নাদিয়ার মুখ থেকে শুনেছেন উনি। অবনী রুমে গিয়ে ব্যাগটা কোনোরকম রেখে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে গেল। সবকিছু দূরে ঠেলে লম্বা একটা গোসল দরকার। আধঘণ্টা গোসল শেষে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। মাথায় তোয়ালে পেঁচিয়ে ড্রয়ার খুলে ছোট্ট একটা পার্স বের করে সেখান থেকে 100 টাকার একটা নোট নিল। তারপর গটকটিয়ে মাহফুজের রুমের দিকে পা বাড়াল। অন্যদিন মাহফুজের রুমে ঢোকার আগে নক করে। তবে আজ আর নক করল না। সোজা তার সামনে গিয়ে দাঁড়ালো। কেউ সামনে এসে দাঁড়াতেই মাথা তুলে তাকায় মাহফুজ। সদ্য গোসল করে আসার অবনীর দিকে ক্ষণকাল অপলক চেয়ে থেকে দৃষ্টি নিবন্ধ করে ফাইলে। মেয়েটার প্রেমে আর মাতাল হতে চায় না সে। তোমার টাকা? আবারও অবনীর মুখের দিকে তাকায় সে। নির্বোধের মতো জানতে চাইল, কিসের টাকা? একটু আগে যে আমার রিকশা ভাড়া দিলে। হাতের ফাইলটা রেখে দিল মাহফুজ। নতুন করে আবার রাগাতে এসেছিস? তোমাকে রাগিয়ে আমার লাভ? দেখ, বহু কষ্টে নিজের রাগ দমন করে কাজে মন দিয়েছি। নিভে যাওয়া আগুনে আর বাতাস করিস না। জ্বলজ্বল করতে থাকা অঙ্গারের তাপে হাত পুড়ে যাবে তোর। দেখো, কথা বলতে আমার মোটেও ভালো লাগছে না। টাকাটা রাখো, আমি চলে যাই। কারো কাছে আমি ঋণী থাকতে চাই না। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় মাহফুজ। এলোমেলো চুলের ভাঁজে আঙুল চালায় সে।
এক পা করে এগিয়ে গেল অবনীর দিকে। অবনীও পিছাতে পিছাতে দেয়ালের সাথে মিশে গেল একেবারে। ঋণ পরিশোধ করতে এসেছিস? তবে তার আগে আমি যে আকাশসম ভালোবাসা তোকে দিয়েছি সেই ঋণ আগে শোধ কর। টলমল চোখে তাকায় অবনী। শোধ তো নিলে। ফিরিয়ে দিয়েছিলাম বলে এতগুলো মানুষের সামনে আমায় অপমান করলে। খুব বাজে ভাবে। আর কি চাও? 100 টাকার চকচকে নোটটা মাহফুজের চোখের সামনে ধরে অবনী। পুনরায় বলে, টাকা রাখো। আমি চলে যাই। একবার টাকার দিকে তো আরেকবার অবনীর মুখের তাকাচ্ছে মাহফুজ। দাঁতে দাঁত পিষে ছু মেরে টাকাটা নিয়ে টুকরো টুকরো করে ফেলল মুহূর্তেই। তারপর চিবিয়ে চিবিয়ে বলে, হয় আমার চোখের সামনে থেকে যাবি, না হয় এর পরবর্তীতে যা হবে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবি তুই। এমন কিছু করে বসবো যা কল্পনাও করতে পারবি না। আফসানা খানম টেবিলে খাবার দিয়ে গলা উঁচুয়ে অবনীকে ডাকলেন। অবনী, খাবি আয়। খাবার ঠান্ডা হয়ে গেল। নাদিয়া মিনমিনে স্বরে জবাব দেয়, ও খাবে না। নাদিয়ার প্লেটে 1 চামচ ভাত দিয়ে তিনি পুনরায় বলেন, খেয়ে এসেছিস নাকি তোরা? নাদিয়া এক পলক মাহফুজের দিকে তাকায়। নত স্বরে বলে, সারাদিন কিছু খাওয়া হয়নি আমাদের। রেস্টুরেন্টে তো ভাইয়া। চমকায় মাহফুজ। বিস্মিত চোখে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। সারাদিন না খাওয়ার কথা শুনে খারাপ লাগলো তার। শান্ত গলায় বলে, যা ডেকে নিয়ে আয়। মাহফুজের আদেশ শুনে সুরসুর করে রুমে যায় নাদিয়া। অবনীর হাত ধরে টানাটানি শুরু করে। চল না প্লিজ। অল্প করে খেয়ে নিবি। না গেলে ভাইয়া কিন্তু আবার রেগে যাবে। গায়ে কাঁথা জড়িয়ে শুয়েছিল অবনী। মাহফুজের রেগে যাওয়ার কথা শুনে উঠে বসে। অর্ধ ভেজা চুলগুলো হাত খোপা করে জবাব দেয়, তোর ভাই বাঘ না ভাল্লুক? তোর ভাই রেগে গেলে আমার ভয় পেতে হবে কেন? তপ্ত শ্বাস ফেলে নাদিয়া। আচ্ছা, ভয় পেতে হবে না ভাইয়াকে। এখন খাবি চল। সারাদিন না খেয়ে আছি দুজন। ভীষণ খিদে পেয়েছে আমার। তোর খিদে থাকলে তুই খা। আমার খিদে নেই। রেস্টুরেন্ট ভর্তি মানুষের সামনের যেসব কথা হজম করেছি ওতেই আমার পেট ভরেছে। খাবার খাওয়ার জন্য পেটে আর জায়গা ফাঁকা নেই। আমাকে যে সবার সামনে চড় দিয়েছে। চড় দিলেও এতটা কষ্ট লাগতো না যতটা কষ্ট না তোর ভাই কথার মাধ্যমে দিয়েছে। ডিরেক্ট অর ইনডিরেক্ট আমার চরিত্রের উপর আঙুল তুলেছে সে। অবনীর গালে হাত রাখে নাদিয়া। অনুনয়, মিনতি করে সে। যা হওয়ার হয়েছে। এখন চল। সারাদিন না খেয়ে আছিস। রাতেও না খেলে অসুস্থ হয়ে যাবি। আমার অনুরোধ রাখো। খাবি চল। নাদিয়ার হাতটা সরিয়ে দেয় অবনী। মলিন স্বরে বলে, আমার সত্যি খিদে নেই। তুই খেয়ে নে। অগত্যা বাধ্য করে ডাইনিংয়ে ফিরে গেল। চেয়ার টেনে বসে বলল, খাবে না। রাগে নাক ফুলায় মাহফুজ। প্লেটটা দূরে সরিয়ে গোজগোজ করতে করতে বলে, অন্যায় করবে, শাসন করা যাবে না। শাসন করলে দোষ হয়ে যাবে। একা তো ভুল করেছে তার উপর আবার তেজ দেখাচ্ছে। পেয়েছেটা কি? অশান্তি করার আগে তোমার ভাইয়ের গুণধর মেয়েকে এসে খেতে বলো। অসুস্থ হলে পরে আমাদের বদনাম হবে। লোকে বলবে আমরা না খাইয়ে রেখেছি, তাই অসুস্থ হয়ে পড়েছে। ছেলের এই অযথার আগে বিরক্ত হয় আফসানা খানম। হয়েছে তো। একবার তো বকেছিস। আর কত? তোর খাওয়া আছে, তুই খা। আমি পরে ওকে খাইয়ে দিব। এতক্ষণ সব শুনল অবনী। গা জ্বালানি কথাবার্তা গুলো আর সহ্য করতে পারল না সে। ওড়না শরীরে ভালো করে জড়িয়ে ডাইনিং উপস্থিত হয়। অগ্নিঝরা চোখে মাহফুজকে পরখ করে আফসানা খানমকে উদ্দেশ্য করে বলে, মাস শেষ হলে আমি হোস্টেল উঠব ফুফু। বাসা ছেড়ে চলে গেলে আমার অসুস্থ হওয়া না হওয়া তোমাদের আর পাবে না। তোমাদের বদনামও হবে না। টেবিলে থাবা ফেলে মাহফুজ কণ্ঠে দ্বিগুণ তেজ নিয়ে বলে উঠল, এখন যাবি কেন? আমি শাসন করেছি বলে। ভুল করেছিস। বকেছি। শাসন করছি। এখানে ভুলটা কোথায়? নাকি তুই ননির পুতুল? তোকে কিছু বলা যাবে না। এখন আমাকে অপরাধী বানিয়ে তারপর যাবি। যেন পরে বলতে পারিস আমি তো ওই বাসায় থাকতে চেয়েছিলাম, মাহফুজ ভাইয়ের জন্য থাকতে পারিনি। মানুষের কাছে প্রমাণ করবি আমি খারাপ। দুজনের কথার মাঝে এবার ফোড়ন কাটেন আফসানা খানম। হয়েছে তো। একটা ঘটনাকে দলাই মলাই করে আর কত বড় করবি তোরা? যা ঘটেছে ঘটেছে। বললে ফিরে আসবে। আসবে না তো। শুধু শুধু কথা বাড়িয়ে ব্যাপারটাকে বড় ইস্যুতে পরিণত করছিস। আমি বড় করছি। হুঙ্কার দিয়ে উঠে মাহফুজ। দীর্ঘশ্বাস ফেলেন আফসানা খানম।
না, আমিই বড় করছি। এবার থামো তোরা। যা বলেছি মাথায় রেখো ফুফু। আমি কিন্তু হোস্টেলে উঠব। বলে আবারও রুমে ফিরে আসতে নিলে আফসানা খানম খপ করে অবনীর হাতটা ধরে ফেলেন। মায়া ভরা কণ্ঠে বলেন, সে না হয় যাবি, আগে খেয়ে নে। চোখ মুখ কেমন শুকিয়ে আছে। খাবো না আমি, আজ কথা দিয়ে পেট ভরিয়েছি। অভিমানের সুর টানেন তিনি। আমি তোর হাত ধরেছি, আমাকে উপেক্ষা করে চলে যাবি। মুখ কালো করে চেয়ার টেনে বসে পড়ে অবনী। বাড়া ভাত ফেলে চলে যেতে নিলে মাহফুজকেও আটকান তিনি। না খাই তুই আবার কোথায় যাচ্ছিস? এখন কি তোকেও নম নম করতে হবে নাকি খাওয়ার জন্য? দাঁত কিরমির করে প্লেটটা নিয়েই নিজের রুমে চলে গেল মাহফুজ। গত 7 দিন ধরে মাহফুজদের বাসায় ঈদ আমেজ। 3 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে এসেছেন শহীদুল হক। দেশে এসেই তিনি উঠে পড়ে লেগেছেন ছেলের বিয়ে করানোর জন্য। দেশে এসে শান্ত হয়ে বসেননি তিনি। আজ এই ঘটক তো কাল আরেক ঘটক। এভাবে দৌড়াদৌড়ি করছেন। এইবার ছেলের বউ বাড়ি এনে তবেই তিনি ক্ষান্ত হবেন। ইলিশ মাছের কাটা বেছে নাদিয়াকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন তিনি। মাহফুজকে উদ্দেশ্য করে বলেন, খাবার সময় ছাড়া তো তোকে পাওয়াই মুশকিল। সেই সকালে বের হয়ে বাসায় আসিস রাত করে। এভাবে চললে হবে। প্রমোশন হয়েছে, কাজের চাপ বেশি। তোর টেবিলের উপর পাত্রীর ছবি রেখেছি, দেখেছিস? নাদিয়ার পাশেই বসেছিল অবনী। পাত্রীর কথা শুনে প্লেটে নড়তে চড়তে থাকা হাত আচমকাই থেমে গেল তার। অতি সন্তর্পণে সরস চোখে অবনীকে পরখ করে মাহফুজ। স্তব্ধ অবনীকে দেখে বিয়ে করব না কথা ঠোঁটের অগ্রভাগে এনেও হজম করে ফেলে স্বাভাবিক গলায় জবাব দেয়, দেখেছি। কেমন লাগলো? মোটামুটি। কথা আগাবো? বলে টেবিল ছাড়ে মাহফুজ। তবে আগামী শুক্রবার চল পাত্রী দেখতে। মাহফুজ নিজের রুমে ঢুকতে ঢুকতে জবাব দেয়, তোমার যা ইচ্ছে। মুখের ভেতরে থাকা ভাতের লোকমাটা গিলতে পারে না অবনী। ভুবন কাঁপিয়ে চিৎকার দিতে মন চাইল তার। সে তো এটাই চেয়েছিল, মাহফুজ নামক ছেলেটা বিয়ে করুক। অদৃশ্য হয়ে যেভাবে তার জীবনের সাথে জড়িয়ে আছে যেন দূরে সরে যায়। তবে এই অতর্কিত যন্ত্রণার হিসেব মিলাতে পারল না সে। আর চোখে অবনীকে দেখল নাদিয়া। থমথমে মুখের দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে অবনী। শরীর কিঞ্চিত গরম, হয়তো জ্বর আসবে। নাদিয়া এসে কপালে হাত রাখে তার। ওমা, তোর গায়ে তো জ্বর। ঔষধ খেয়েছিস? ও কিছু না, সেরে যাবে। সামান্য জ্বরে ঔষধ খেতে নেই। অবনীর উষ্ণ হাতটা মুঠোবন্দি করে নাদিয়া। নিস্তেজ গলায় জানতে চায়, তোর আর ভাইয়ার কি সেদিনের পরে প্যাচাক হয়নি? বিস্মিত হতবিহ্বল চোখে নাদিয়ার দিকে নেত্রপাত করে অবনী। কিসের প্যাচাপ করব? তুই আর ভাইয়া রিলেশনশিপে নেই। চট করে হাতটা ছাড়িয়ে নেয় অবনী। তুই পাগল? কিসের রিলেশনশিপ? সেদিন রাতে যে দেখলাম, তোর ভাই নিজের অনুভূতি শেয়ার করেছে। ব্যাস এতটুকুই। তুই ভাইয়ার জন্য কিছু অনুভব করিস না? অবনী তৎক্ষণাৎ জবাব দেয়, না। তবে তোর চোখ কেন মিথ্যা বলছে? কেন খাওয়ার সময় পাত্রী দেখার কথা তোর মুখের রং বদলে গেল? অবনী, আমি ছোট বাচ্চা না। আমি তো বলিনি তোরা ছোট বাচ্চা। তোর ভাইয়ের প্রণয়ের বেড়াজালে আবদ্ধ হওয়া মানে পরাধীন হয়ে যাওয়া। সব জায়গাতেই তার নিষেধাজ্ঞা। আদৌ কি আমার ভাই এমন? 2 দিন পরে কথা। নিস্তব্ধ, নিগুড় রাত। রাত পোহালেই পাত্রী দেখতে যাবে সবাই। মন অশান্ত হয়ে আছে অবনীর। মন মস্তিষ্কের সাথে একা লড়াই করতে করতে ক্লান্ত সে। ভালোবাসার যুদ্ধে এক পরাজিত সৈন্য। ক্ষত বিক্ষত তার মন। খুব সন্তর্পণে চেপে রাখা সমস্ত যন্ত্রণা ফাঁক ফুকর দিয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। খোলা চুলে জানালার গ্রিল আঁকড়ে ধরে আকাশপানে চেয়ে আছে অবনী। চোখ জোড়ায় ঘুম নেই। নির্ঘুম চোখ জোড়ায় শুধু অসহায়ত্ব। আকাশে তেমন তারা নেই। যেই 2-1টা আছে সেগুলো মিটি মিটি করছে। খোলা আকাশে তার সমস্ত দুঃখকে বিলিয়ে দিতে ইচ্ছে করে বারংবার, তবে দুঃখ হয়তো আকাশে বিলিয়ে দেওয়া যায় না। মনের আনাচে কানাচে ঘাপটি মেরে বসে থাকে। ক্ষণে ক্ষণে পুরাবে বলে। বিছানা হাতড়ে অবনীর জায়গা খালি পেয়ে চোখ কচলাতে কচলাতে উঠে বসে নাদিয়া। ড্রিম লাইটের আবছা আলোয় জানালার পাশে অবনী দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। অবনীর দিকে ক্ষণকাল চেয়ে থেকে নৈশব্দে বিছানা ছাড়ে। আলতো পায়ে হেঁটে শব্দ ছাড়াই খুব সাবধানে দরজা খুলে যেন অবনী শুনতে না পায়।
ঠক ঠক শব্দে নিদ্রা হালকা হয়ে এলো মাহফুজের। বিছানা হাতড়ে বালিশের নিচ থেকে মোবাইল বের করে সময় দেখল। রাত 1:30 বাজে। মানে গভীর রাত। বেশ বিরক্তি নিয়ে জানতে চায়, কে? ভাইয়া আমি। এত রাতে? কোনো সমস্যা? একটু দরকার ছিল। দরজাটা খুলবে? ইচ্ছে না থাকা সত্ত্বেও দরজা খুলে সে কপাল কুঁচকে প্রশ্ন করে, এত রাতে কি হয়েছে? ভাইয়া। বোনের দিকে এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় মাহফুজ। শুষ্ক ওষ্ঠ জিহ্বা দ্বারা ভিজিয়ে নাদিয়া একটু সাহস সঞ্চার করে বলে, তুমি তো অবনীকে ভালোবাসো। চমকায় মাহফুজ। হকচকিয়ে গেল সে। এড়িয়ে যাওয়ার জন্য বলে, মাঝ রাত্রিরে ঘুম ভাঙিয়ে কি সব ভাট বকছিস? যা ঘুমোতে যা। আমার কাছে লুকিয়ে লাভ নেই। আমি সবটাই জানি। ওকে ভালোবাসার পরও অন্য কাউকে কেন বিয়ে করতে চাইছো? মাহফুজ বুঝল বোনের কাছে ধরা পড়ে গেছে সে। লুকিয়ে লাভ নেই। তীক্ষ্ণ স্বরে বলে, যে থাকতে চায় না তাকে কেন জোর করে ধরে রাখবো? আদৌ আমরা যা ধারণা করি তা কি সব সময় সত্যি হয়? ধারণা করার কি আছে? সবটা জলের মতো পরিষ্কার। ওই ছেলের সাথে অবনীর? মোটেও না। অবনী নামক মেয়েটার সাথে সর্বক্ষণ আমি থাকি। আমি একটু হলেও আজ পেতাম। সেদিন ওই ছেলের আমাদের সাথে দেখা হওয়া ছিল কোইন্সিডেন্ট। আমাদের এক ফ্রেন্ডের নেক্সট উইকে বিয়ে। তাই গিফটের জন্য শপিং মলে গিয়েছিলাম। হঠাৎ করে উনার সাথে দেখা। পার্ট টাইম একটা জব করে। মাসের শেষে অল্প বেতন পেয়েছে। পরিবার জন্য খুশি কিনার জন্য এসেছিল শপিং মলে। বাড়ি যাবে তাই মা, দুই বোন আর বাবার জন্য বেতন দিয়ে কিছু কিনতে এসেছিল। মেয়েদের জামাকাপড় সম্পর্কে তার ধারণা নেই বলে অবনীকে অনুরোধ করে যেন একটু সাহায্য করে। কেনাকাটা করতে করতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে এলো টেরই পায়নি। আমার মোবাইলের ব্যাটারি ডাউন ছিল। আর ও হয়তো মোবাইল সাইলেন্ট করে রেখেছিল। এই ঘটনা থেকে তো আর এটা বোঝা যায় না সে আমাকে ভালোবাসে। না, বোঝা যায় না। তবে তোমার ভুল ধারণা ভাঙালাম। বেশ রাত হয়েছে। ঘুমোতে যা। তোমার মুখে পাত্রী ভালো লাগার কথা শুনে আজ 2 রাত ঘুমোয় না অবনী। চমকায় মাহফুজ। এ যেন বিনা মেঘে বজ্রপাতের ন্যায়। মাহফুজের চোখে বিস্ময় ভাব। হতচকিত কিংকর্তব্যবিমূঢ় চোখে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে রইল সে। আমার মনে হয়েছে তোমাকে ব্যাপারটা জানানো উচিত। মনে ভুল ধারণা পুষে রেখে কিংবা অভিমান করে অন্য কারো সাথে জীবন জড়িয়ে গেলে পরে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। এখনো নিষ্পলক আকাশের দিকে তাকিয়ে আছে অবনী। পিছনে কি হচ্ছে না হচ্ছে কোনো ধারণা নেই তার। সহসা কক্ষের আলো জ্বলে উঠে। ভাবনাচ্ছেদ হয় তার। তপ্ত শ্বাস ফেলে পিছনে না তাকিয়ে বলে, আলো জ্বালিয়েছিস কেন নাদু? এই আলো আমার শরীরে এসে বিঁধছে খুব তীক্ষ্ণভাবে। সহ্যই যদি না করতে পারবি তাহলে মনের সমস্ত আবেগ, অনুরাগ, অনুরক্তি লুকিয়ে কেন রেখেছিস? লুকিয়ে রাখা অনুরক্তি প্রকাশ কর। আমিও তোর লুকানো অনুরক্তির ঝুম বৃষ্টিতে ভিজে সিক্ত হই। নাকি সমস্ত লুকানো অনুরক্তি জোর করে নিংড়ে বের করতে হবে আমার? অনাকাঙ্ক্ষিত মাহফুজের আওয়াজ পেয়ে হকচকিয়ে গেল অবনী। কেঁপে উঠল তার সমস্ত গা। মনে মনে দোয়া করতে লাগলো মনের ভুল যেন হয়। পিছন ফিরে সত্যি সত্যি মাহফুজকে দেখে একেবারে স্তম্ভিত, হতবিহ্বল সে। মনের ভুল নয়। এত রাতে সত্যিই মাহফুজ এসেছে। কিন্তু কেন? দরজার ছিটকিনি ভালো করে আটকে অবনীর সম্মুখে এসে দাঁড়ায় মাহফুজ। ভয় বাড়ল তার। এত রাতে বদ্ধ রুমে একটা ছেলে আর একটা মেয়ে, ব্যাপারটা মোটেও সুবিধার না। কেউ টের পেলে তার দিকে আঙুল তুলবে। তাকেই দোষারোপ করবে। ভয়ার্ত গলায় প্রশ্ন করল, দরজা বন্ধ করেছো কেন? আর নাদু কোথায়? পা থেকে মাথা অবধি অবনীকে পরখ করে মাহফুজ। বিরস গলায় জবাব দিল, দরকার আছে বলেই দরজা বন্ধ করেছি। অবনী তৎক্ষণাৎ জবাব দেয়, তোমার সাথে আমার কোনো দরকার নেই। তুমি চলে যাও। আমার দরকার আছে বলেই আমি এসেছি। দরকার না থাকলে তো আসতাম না। এখন বল, মনের লুকানো সমস্ত অনুরক্তি তুই প্রকাশ করবি নাকি সবটা আমার জোর করে বের করতে হবে? কোনো কিছু লুকাচ্ছি না আমি। আল্লাহর দোহাই লাগে তুমি যাও। ফুফু কিংবা ফুফা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তোর সাথে ঘুমাবো বলে নিশ্চয়ই আসেনি। যে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার কিছু প্রশ্নের উত্তর চাই। উত্তর পেলে চলে যাব। নয়তো এভাবে এক রুমে আমার সাথে থাকবি। যতক্ষণ না আমি আমার উত্তর পাবো ঠিক ততক্ষণ। কে কি বলল তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমার উত্তর চাই মানে চাই।
মাহফুজের লাগামহীন ঠোঁটকাটা শুনে ফুস করে নিঃশ্বাস ফেলল অবনী। মাহফুজ আলতো করে অবনীর উষ্ণ গালে হাত রাখে। মাহফুজের আকস্মিক স্পর্শে চমকে উঠে অবনী। মাহফুজের তপ্ত ছোঁয়ায় থমকে গেল তার ধরিত্রী। শিরশির করে কাটা দিয়ে উঠে তার সমস্ত শরীর। অজানা অনুভূতি, অজানা শিহরণ। মাহফুজ কোমল স্বরে জানতে চায়, এমনটা করার কারণ কি? আমার কি কোনো ত্রুটি আছে? থাকলে বল না, নিজেকে শুধরানোর চেষ্টা করব। হাতটা সরিয়ে দেয় অবনী। নিরেট গলায় জবাব দেয়, তোমার কোনো সমস্যা নেই। আমি চাইছি না তোমার সাথে কোনো সম্পর্কে জড়াতে। না প্রণয় আর না বৈবাহিক। ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল মাহফুজের। কেন চাইছিস না? আমি সেটাই তো জানতে এলাম। আর এই কেন উত্তরটা যে আমার চাইই চাই। অবনীনত মস্তকে মৃদুস্বরে বলে, আমি বাধ্য নই। অবশ্যই তুই বাধ্য। আমাকে দিনের পর দিন রিজেক্ট করবি, অবহেলা করবি, কেন করবি তা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। অবনীর হাত দুটো মুঠোবন্দি করে নিল সে। সমস্যাটা ঠিক কোন জায়গায় বলবি তো? না হলে বুঝবো কি করে? নিষ্প্রভ চাহনি নিবন্ধ করে মাহফুজের চোখে। ঝাপসা হলো অবনীর আখি জোড়া। অশ্রুসিক্ত হলো পল্লব। কাপা কাপা স্বরে বলল, আমার কাছে আমার সম্মানটা অনেক বড় মাহফুজ ভাই। আমি চাই না কেউ আমার চরিত্রের দিকে আঙুল তুলুক। কেউ মুখ বাঁকিয়ে বলুক এই মেয়েটার চরিত্রে সমস্যা আছে। চোখের পাপড়ি ভিজিয়ে নেত্রজলের ক্ষুদ্র ফোঁটা স্পর্শ করল গাল। মাহফুজ সস্নেহে মুছে দিল তা। প্রেম করলে কিংবা ভালোবাসলে চরিত্রে সমস্যা। আচ্ছা তাহলে আমরা না হয় আমাদের প্রণয়ের সূচনা 3 বার কবুল বলার পরই করব। তাতে হবে না? বোধক মাথা নাড়ে অবনী। মাহফুজ অসহায় স্বরে বলে, আবার কি সমস্যা? ফুপিয়ে উঠে অবনী। তুমি কি ভেবেছ বিয়ে করে নিলে সবাই চুপ থাকবে? এই সবাইটাকে আজব তো। এই সবার কথা চিন্তা করে আমি আমার জীবনের সুখ বিসর্জন দিব নাকি? তোমার চিন্তা করতে না হলেও আমাদের মতো গ্রামের মানুষদের সবার কথা চিন্তা করতে হয়। কে কি বলল না বলল তা নিয়ে ভাবতে হয়। গ্রামের সবাই বাবার দিকে আঙুল তুলে বলবে, মামুনুর রশিদ মেয়েকে শহরে পাঠিয়েছে পড়াশোনার জন্য। আর মেয়ে করছে পীড়িত। বাবার সম্মান নিয়ে টানাটানি হবে। আমার মায়ের শিক্ষার উপর সবাই আঙুল তুলবে। বলবে, একজন শিক্ষিকা হয়েও মেয়ে সঠিক শিক্ষা দিতে পারেনি। যে বাসায় থেকেছে সম্পদের লোভে সেই বাসার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে। শুধু এইটুকু বলে ক্ষান্ত হবে না। বলবে, এক বাসায় থেকেছে ওদের মাঝে নিশ্চয়ই বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে। তুমি কেন পাগলামি করছো? কেন আমার অবস্থাটা বুঝতে পারছো না? কথাগুলো বলে অঝরে কাঁদতে লাগলো অবনী। অবনীর দিকে সরু চোখে তাকিয়ে রইল মাহফুজ। অবনীর বলা বিরামহীন কথাগুলো কেবল শুনে গেল সে। কথা শেষ হতেই সে রগর গলায় বলল, বলা শেষ। এক গ্লাস পানি এনে দিব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নিশ্চয়ই তোর গলা শুকিয়েছে। অবনী ব্যাকুল চোখে মাহফুজের দিকে চাইল। বিবশ কণ্ঠে পুনরায় বলে, ফুফুও কষ্ট পাবে। বলবে, আমাকে আশ্রয় দিয়ে ভুল করেছে। তার চোখের আড়ালে তার ছেলেকে ফাঁসিয়েছি। আমার মাকে তোর এমন মনে হয়? না ফুফু, এমন না। কিন্তু বলতে কতক্ষণ? ফুফু না বললেও বলার মানুষের অভাব হবে না। ফুফু এবং ফুফা দুজনের পছন্দ থাকতে পারে। তুমি বরং তাদের পছন্দে বিয়ে করো। আমি মানুষের কটু কথা শুনতে পারবো না। বাবা মাকেও শোনাতে পারবো না। বাবার তিলে তিলে গড়ে তোলা সম্মান আমার একটা কাজের জন্য ধুলোয় মিশে যাক সন্তান হয়ে, এটা অন্তত চাইব না। আত্মীয়তার মাঝে কি মানুষ আবার নতুন করে সম্পর্কে বাধা পড়ছে না? পড়ে তো। তবে তারা নিশ্চয়ই বিয়ের আগে আশ্রিতা হিসেবে থাকে না। এবার রেগে গেল মাহফুজ। উঁচু গলায় কথা বলতে গিয়েও পারে না। পাছে যদি তার মা বাবা জেগে যায় তো আসলেই কেলেঙ্কারি হয়ে যাবে। আশ্রিতা, সম্পদের লোভে শব্দগুলো দ্বারা কি বুঝাতে চাইছিস? তোরা গরিব। তোদের কিছু নেই। অভাবে আমাদের বাসায় থাকিস। আজব কথাবার্তা। পড়াশোনার জন্য আছিস। আর তোর বাপের যেই সম্পদ আমার বাপের এসব নেই। পরপর কয়েকটা শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করল মাহফুজ। অবনীর এলোমেলো অবিন্যস্ত চুলগুলো কানের পিছনে গুজে মলিন মুখটা হাতে আঁচড়ে নিল। কে কি বলল না বলল তার জন্য নিজের ভালোবাসা ছেড়ে দিবি? ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিবি? আফসোস হবে না? আকাশ সমান আফসোস নিয়ে বাঁচতে পারবি তুই? যেখানে তোমায় আমি ভালোই বাসি না, সেখানে আফসোস কেন হবে?
হ্যাঁ, সেটা তো তোর গরুর মতো বড় বড় অশ্রুসিক্ত দুই চোখই বলে দিচ্ছে। মাহফুজ থেকে নিজেকে ছাড়িয়ে নিল অবনী। দৃষ্টি নত করে বলে, তুমি এখান থেকে যাও। মাহফুজ প্রখর শানিত চোখে অবনীর দিকে তাকিয়ে রইল। এই মেয়েকে হাজার কিছু বলেও বুঝাতে পারবে না। যে বুঝতে চায় না তাকে সে কি আর বুঝাবে। যা করার নিজেই করবে। দরজা খুলে বাইরে আসতেই মাহফুজের নজরে এলো নাদিয়াকে। দুশ্চিন্তায় দাঁতে নখ কাটছে সে। ভাইয়া অসভ্যটা মুখ খুলল। মাহফুজের বুক গলিয়ে নিঃসৃত হয় দীর্ঘশ্বাস। নিস্তরজ স্বরে বলে, অনেক রাত হয়েছে, ঘুমোতে যা। অবনী যে নাছোড়বান্দা বুঝে গেল নাদিয়া। হনহনিয়ে রুমে এসে দেখল শুয়ে পড়েছে সে। নাদিয়াও ধপ করে শুয়ে পড়ল। কঠিন গলায় বলল, আমার ইচ্ছে করছে বিছানার ঝাড়ু দিয়ে তোর পিঠের চামড়া তুলে নেই। কিন্তু নিরুপায় আমি। এটা পারবো না। তোর গায়ে হাত তুললে তোর ফুফু তেলেবেগুনে জ্বলে উঠবে আর উল্টো আমার পিঠের চামড়া তুলে রোদে শুকাতে দিবে। খুব ভোরে ঘুম থেকে উঠে সবকিছু গোছগাছ করছে মাহফুজ। একটু পরে ফ্রেশ হয়ে নিজেও তৈরি হবে। ব্যাগ গোছানো শেষ করেই ড্রয়িং রুমে এলো সে। নাদিয়ার রুমের দিকে এক নজর তাকালো। হয়তো ওদের ঘুম এখনো ভাঙেনি। শব্দ করে ডাকলো আফসানা খানমকে। মা, হালকা পাতলা কোনো নাস্তা বানিয়ে দাও। আমার এক্ষুনি বের হতে হবে। আধ ঘন্টা পরে ফর্মাল ড্রেসআপে বের হয়ে আসে মাহফুজ। আফসানা খানম ততক্ষণে টেবিলে নাস্তা দিয়ে দিয়েছেন। শহীদুল হক বসে পেপার পড়ছেন। আজকে তো আমাদের পাত্রী দেখতে যাওয়ার কথা। তাহলে এই সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? মাহফুজ গরম গরম চায়ে চুমুক দেয়। তুমি এসব দেখাদেখি ক্যান্সেল করো। আজকেই আমাদের সিলেট যেতে হবে। নতুন একটা প্রজেক্টের কাজে। 7 দিনের জন্য। কাজের উপর ডিপেন্ড করে দিনের সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে। তাহলে তুই সিলেট থেকে আসার পরে আমরা দেখতে যাব। তারা আমার তাদের মেয়ে ঝুলিয়ে কেন রাখবে? হয়তো আমার চেয়ে ভালো ছেলেও পেতে পারে। আজকে দেখতে যাওয়ার কথা ছিল আর আজই নিষেধ করব যে যাব না। এটা খারাপ দেখায় না। আমি কি ইচ্ছে করে করছি বলো? রাতে বসো ফোন করে বলল। আমি তো আমার কোম্পানির খারাপ চাইতে পারি না। শহীদুল হক আর কথা বাড়ালেন না। পুনরায় মনোযোগ দিলেন পেপারে। মাহফুজও খাবারে মনোযোগ দিল। সেই সময় দরজা খুলে হাত খোপা করতে করতে বেরিয়ে এলো অবনী। ফর্মাল ড্রেসআপে মাহফুজকে দেখে কপাল কুঁচকে তাকিয়ে রইল। মাহফুজ তাকাতেই তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল সে। ফুফু, আজ তো শুক্রবার। কিন্তু এত সকালে? আজ নাকি সিলেট যাবে? অফিসের কাজে। 7 দিন থাকবে। অবনীয় ওহ বলে চুপ হয়ে গেল। মাহফুজ বিদায় নিয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। বিদায় বেলা ভুলেও অবনী ড্রয়িং রুমে যায়নি। রুমেই ঘাপটি মেরে বসেছিল। মিনিট কয়েক বাদে মোবাইল হাতে নাদিয়া হাসে হাসতে রুমে প্রবেশ করে। হাসার জন্য সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কপালে ভাঁজ ফেলে নাদিয়ার দিকে তাকিয়ে রইল অবনী। এভাবে হাসছিস কেন? নাদিয়া মোবাইলটা সামনে ধরে। মাহফুজ নাম্বার থেকে মেসেজ পাঠিয়েছে। আগ পাগলটাকে একটু দেখে রাখিস। কি বলে আর কি করে নিজেও জানে না। আগ পাগলের টেনশনে আমি সিলেট গিয়েও শান্তি পাব না। মেসেজটা পড়ে আপনা আপনি অচৈতন্যের মতো বলে বসল, আগ পাগলকে আমি। চলবে। গল্প লুকানো অনুরক্তি। লেখনীতে রূপন্তী রহমান। সম্পূর্ণ গল্প। প্রথম অংশ।